আমার নাম হৃদয় আহমেদ। সময়টা ভর দুপুর। ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর রোডের চিরচেনা দৃশ্যপট। পিচঢালা রাস্তা যেন সূর্যের উত্তাপে গলে যাওয়ার উপক্রম। এরই মাঝে একটা রিকশায় কানে হেডফোন গুঁজে বসে আছি আমি। গন্তব্য কাছের এক বান্ধবীর বাসা। ট্রাফিক জ্যামে আটকা থাকা সারি সারি গাড়ির পাশ কাটিয়ে আমার রিকশাটা ধীর গতিতে এগোচ্ছিল। হঠাৎ সামনের একটা প্রাইভেট কার ব্রেক কষায়। আমার রিকশাওয়ালা কষে ব্রেক ধরে, কিন্তু ততক্ষণে যা ঘটার ঘটে গেছে। আমাদের রিকশা গিয়ে মৃদু একটা ধাক্কা লাগে পেছনের রিকশাটির সাথে। শব্দটা তেমন জোরালো ছিল না, নিতান্তই মামুলি একটা সংঘর্ষ, কিন্তু পেছনের রিকশার আরোহীর প্রতিক্রিয়া ছিল একেবারেই অসাধারণ। তার গলার স্বর যেন চারপাশের সব গাড়ির হর্নকেও ছাপিয়ে গেল। এই মিয়া, চোখে দেখেন না, অন্ধ নাকি? রিক্সা চালাতে না পারলে রাস্তা নেমেছেন কেন? মানুষের ঘাটের উপর ওঠার জন্য? হৃদয়ের কানে হেডফোন থাকলেও এই তীব্র চিৎকার তার কান এড়ায়নি। সে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো, দেখলো লাল রঙের একটা কামিজ পরা এক তরুণী তার রিকশার নিরীহ বয়স্ক লোকটির উপর ক্ষোভে ফেটে পড়েছে। রিকশা চালক চাচা ভয় আর লজ্জায় মাথা নিচু করে ফেললেন। মাপ কইরা দেন আপা, সামনের গাড়িটা হঠাৎ থামাই দিচ্ছে তাই। মাফ করে দেবো মানে? শখ করে ধাক্কা দিয়েছেন, আবার এখন বলছেন মাফ করে দেবো? আপনাদের মতো মানুষের জন্যই রাস্তায় বের হওয়া মুশকিল। না আছে কমন সেন্স, আর না আছে গাড়ি চালানোর জ্ঞান। বয়স তো কম হয় নাই, এখনও শেখেন নাই কেমনে রিক্সা চালাতে হয়। লোকটার বয়স আমার বাবার বয়সেরও কাছাকাছি। এই বয়সে এমন অপমানজনক কথা শোনাটা খুবই অসম্মানের। আমার বিবেক আমাকে চুপ থাকতে দিল না। হেডফোনটা কান থেকে নামিয়ে শান্তভাবে রিকশা থেকে নামলাম। মেয়েটিকে গিয়ে বললাম, শুনুন, উনি তো ইচ্ছে করে ধাক্কা দেননি। সামনের গাড়িটা হঠাৎ ব্রেক করেছে, তাই এমনটা হয়েছে। সামান্য একটা ব্যাপারের জন্য আপনি একজন বয়স্ক মানুষকে এভাবে অপমান করতে পারেন না। সোনিয়ার সব রাগ এবার যেন নতুন একটা লক্ষ্য খুঁজে পেল। সে তার তীক্ষ্ণ দৃষ্টি হৃদয়ের দিকে ফেরালো। তার চোখে মুখে বিস্ময় আর তার চেয়েও বেশি ছিল বিরক্তি। আপনি কি ওনার উকিল? ফাও নেতাগিরি করতে এসেছেন না কেন? হ্যাঁ, আমি ওনাকে বলছি, মাঝখান থেকে আপনার এত কথা বলা দরকার কি? আমি কেউ না, কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে কথা বলছি। আপনি যেভাবে কথা বলছেন সেটা ঠিক না। উনি আপনার বাবার বয়সে একজন মানুষ। সম্মান দিয়ে কথা বলুন। ও তাই নাকি? আপনি আমাকে সম্মান শেখাতে আসছেন? নিজের চেহারা আয়নায় দেখেছেন? ভাবখানা এমন যেন কত বড় সমাজসেবক। ধাক্কাটা তো আমার রিকশায় লেগেছে, আপনার তো লাগে নাই। আপনার তো গায়ে লাগছে কেন? ধাক্কাটা আপনার রিকশায় লাগেনি, আমার রিকশার পেছনে লেগেছে। আর লাগলেও সেটা এমন কোনো বড় ব্যাপার না যে এর জন্য তুলকালাম করতে হবে। আপনার রিকশার কি খুব বড় ক্ষতি হয়ে গেছে? টোল পড়ে গেছে কোথাও? ক্ষতি হোক বা না হোক সেটা আমার ব্যাপার। আপনি এর মধ্যে কথা বলার কে? রাস্তার মাঝখানে হিরো সাজার খুব শখ, তাই না? আজকালকার ছেলেদের এই এক সমস্যা, সব জায়গায় নিজেদের জাহির করতে চায়। আশেপাশের লোকজন ততক্ষণে জড়ো হতে শুরু করেছে। কেউ কেউ মোবাইল বের করে ভিডিও করার প্রস্তুতিও নিচ্ছে। হৃদয় পরিস্থিতিটা আর বাড়তে চাইল না। দেখুন, আমি কোনো হিরোগিরি করতে আসিনি। আমার শুধু মনে হয়েছে আপনার আরেকটু ভদ্রভাবে কথা বলা উচিত ছিল। যাক চাচা, আপনি ওনার কাছে মাপ চেয়ে নেন, বিষয়টা এখানেই শেষ করে দেন। বাহ, কি বিচার! দোষ করলো আপনার রিক্সাওয়ালা, আর এখন আমাকেই ভদ্রতা শেখানো হচ্ছে। তো আমার যাওয়া উচিত, তাই না? যে ওনার মতো একজন মহান চালকের রিক্সার পেছনে আমার রিক্সাটা এনে ফেলেছি। আপনি কথাটাকে খামোকা পেঁচাচ্ছেন। আমি তা বলিনি। আমি শুধু বলেছি বিষয়টা ছোট। এটা নিয়ে রাস্তায় সিন ক্রিয়েট করার কোনো মানেই হয় না। সিন ক্রিয়েট করছি আমি? বাহ, দারুণ! নিজেরা একের পর এক ভুল করবেন, আর কেউ কিছু বললেই সেটা সিন ক্রিয়েট করা হয়ে যাবে। আপনাদের মতো মানুষের জন্য না দেশে এই অবস্থা। কোথাও কোনো নিয়ম শৃঙ্খলা নেই, যার যে ইচ্ছা হয় তাই করে বেড়াচ্ছে। ঠিক আছে ম্যাডাম, আপনিই ঠিক, আমারই ভুল। এবার দয়া করে রাস্তাটা ছাড়বেন। আপনার জন্য পেছনে জ্যাম লেগে গেছে, মানুষের দুর্ভোগ হচ্ছে। আমার জন্য জাম লেগেছে? ধাক্কাটা কে দিল, আপনি নাকি আমি? এখন দোষ আমার ঘাড়ে চাপানো হচ্ছে? কি পরিমাণ নির্লজ্জ হলে মানুষ এমন কথা বলেছে! আমার আর কিছু বলার নেই। আপনার সাথে কথা বলে আমার ভুল হয়েছে। চাচা, চলেন। হৃদয় তার রিকশাওয়ালাকে ইশারা করে রিকশায় উঠতে যাবে, ঠিক তখনই সোনিয়া আবারও পথ আটকালো। কোথায় যাচ্ছেন? দাঁড়ান! উনি আমার কাছে মাফ না চেয়ে এক পাও নড়তে পারবেন না। আর আপনি মিস্টার হিরো, আপনিও দাঁড়ান। আপনার বেশি কথা বলার শখই তো আমি মেটাচ্ছি। আমার কোনো শখ নেই আপনার সাথে কথা বলার। আর উনি আপনার কাছে অনেক আগে মাপ চেয়েছেন। আপনি হয়তো আপনার চিৎকারের চোটে সেটা শুনতে পাননি। ডাক্তারের কাছে গিয়ে কানের চিকিৎসা করান। কি? আপনি আমাকে ব্যঙ্গ করছেন?
আপনার সাহস তো কম না? আপনি জানেন আমি কি আমার বাবাকে? হৃদয়ের এবার সত্যি হাসি পেয়ে গেল। সে একটা ব্যঙ্গের হাসি দিয়ে বলল, না, আমি জানি না আপনার বাবাকে, আর জানার কোনো ইচ্ছাও আমার নেই। কিন্তু তিনি যেই হন না কেন, আশা করি তিনি আপনাকে রাস্তায় দাঁড়িয়ে কীভাবে সিনক্রেট করতে হয় সেটা শেখাননি। হৃদয়ের শেষ কথাটা সোনিয়ার অহমকে যেন দুমড়ে মুচড়ে দিয়েছে। রাগে তার সর্বশরীর কাঁপছে, ঠোঁট দুটো কিছু একটা বলার জন্য থরথর করছে, কিন্তু তার আগেই তার হাতের দামি ফোনটা তীক্ষ্ণ সুরে বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মারিয়া আপু নামটা। সোনিয়া এক হাত কোমরে রেখে আরেক হাতে ফোনটা কানের কাছে নিয়ে বলে, হ্যালো মারিয়া, বল। তার গলার স্বরে বিরক্তি আর রাগের মিশ্রণ থাকলেও অপর প্রান্তের মানুষের জন্য সেটা কিছুটা হলেও নিয়ন্ত্রিত। কি রে আপু, তুই কোথায়? আর কতক্ষণ লাগবে তোর আসতে? আমি তো তোর জন্য অপেক্ষা করতে করতে বোর হয়ে যাচ্ছি। আর বলিস না, রাস্তায় এক বিশাল ঝামেলায় ফেসে গেছি রে। মেজাজটা না খারাপ হয়ে গেল, পৌঁছাতে একটু দেরি হবে আমার। সোনিয়া কথাটা বলার সময় আর চোখে হৃদয়ের দিকে তাকালো। তার দৃষ্টিতে স্পষ্ট ঘৃণা। হৃদয়ও তার দিকে তাকিয়েছিল, তবে তার দৃষ্টিতে বিরক্তির সাথে মিশেছিল এক ধরনের তাচ্ছিল্য। কিসের ঝামেলা রে আপু? সবকিছু ঠিক আছে তো? তোর গলাটা এমন শোনাচ্ছে কেন? কারোর সাথে ঝগড়া করেছিস নাকি আবার? আরে না, ঝগড়া করতে যাবো না। রাস্তায় কিছু বেয়াদব লোকের উৎপাত বেড়ে গেছে আজকাল। কোনো কমন সেন্স নেই, আবার মুখের উপরে তর্ক করতে আসে। তা তুই শোন, আমি আসছি, ম্যাক্সিমাম 10-15 মিনিট লাগবে। সোনিয়া ফোনটা কেটে একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর আবারও তার মনোযোগ ফেরালো হৃদয়ের দিকে, যেন অসমাপ্ত যুদ্ধটা আবারও শুরু করতে প্রস্তুত। কিন্তু এবার হৃদয় তাকে যেন কোনো সুযোগ দিল না। সে নিজেও পকেট থেকে ফোন বের করে স্ক্রিনের দিকে তাকালো। মারিয়া নামটা দেখে তার কপালে একটা সূক্ষ্ম ভাঁজ পড়ল। হ্যালো মারিয়া, হ্যাঁ বল। আমি তো রাস্তাতেই আছি, তোর বাসার কাছেই প্রায়। রাস্তায় কি করিস? তাড়াতাড়ি আয়, তোর জন্য একজন স্পেশাল গেস্ট অপেক্ষা করছে। তোকে না বলেছিলাম আমার আপুর সাথে পরিচয় করিয়ে দেবো? সেই আপুটা চলে এসেছে প্রায়। আর বলিস না দোস্ত, রাস্তায় এক অদ্ভুত ঝামেলায় আটকে গেছে, মেজাজটাই নষ্ট হয়ে গেল। একটা মেয়ে। হৃদয় কথাটা শেষ করার আগেই সোনিয়া তার দিকে এমনভাবে তাকালো যেন চোখ দিয়ে তাকে ভস্ম করে দিবে। কি বললেন? আমি অদ্ভুত ঝামেলা? আর আপনি কি? আপনি হলেন দুনিয়ার শ্রেষ্ঠ ভদ্রলোক, তাই না? যার জন্য রাস্তায় হাঁটাচল করা দায়। এক মিনিট মারিয়া, আমি তোকে পরে ফোন করছি। হৃদয় ফোনটা কেটে সোনিয়ার মুখোমুখি হলো। আশেপাশের উৎসুক জনতা তখনও তাদের নাটকের পরবর্তী দৃশ্য দেখার অপেক্ষায়। দেখুন, আমি আপনার সাথে আর একটা কথা বলতেও চাই না। আপনি আপনার রাস্তা মাপুন, আমি আমারটা মাপি। ঝামেলা এখানেই শেষ হোক। শেষ হবে মানে? এত সহজে সব শেষ হয়ে যাবে? আপনি আমাকে সবার সামনে অদ্ভুত ঝামেলা বললেন, আর আমি সেটা চুপ করে শুনে নেব? আপনি আমাকে চেনেন না। আমি সোনিয়া চৌধুরী। আমার সাথে লাগতে আসার আগে 10 বার ভাবা উচিত ছিল আপনার। সোনিয়া নামটা শোনা মাত্রই হৃদয়ের বুকের ভিতরটা কেমন যেন করে উঠল। তার মনে হলো নামটা কোথাও শুনেছে, কিন্তু কোথায় সেটা এই মুহূর্তে মনে করতে পারল না। আমার ভাবার কিছুই নেই মিস সোনিয়া চৌধুরী। আমার শুধু একটাই ভাবনা, এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব আপনার ছায়া থেকেও দূরে যাওয়ার। ঠিক সেই মুহূর্তে সোনিয়ার ফোনটা আবারও বেজে উঠল। এবারও মারিয়ার ফোন। সোনিয়া বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করলো। কি হয়েছে মারিয়া? বললাম তো আসছি। আরে আপু শোন না, আমার যে বন্ধুটার কথা তোকে বলেছিলাম, হৃদয়, ও ও নাকি তোর মতোই রাস্তাতে কোনো একটা ঝামেলায় পড়েছে। কি অদ্ভুত মিল, তাই না? হৃদয় নামটা শোনার সাথে সাথেই সোনিয়ার চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে হৃদয়ের দিকে তাকালো। হৃদয়ের ভিতরেও একই রকম একটা ঝড় বয়ে গেল। দুজনের মনে একই প্রশ্ন, এটা কি শুধুই কাকতালীয়? তোর বন্ধুর নাম কি বললি? হৃদয়, হৃদয় আহমেদ। কেন রে আপু, কিছু হয়েছে? সোনিয়া কোনো উত্তর দিল না। তার হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল। সে ফ্যাল করে হৃদয়ের দিকে তাকিয়ে রইল। হৃদয়ও ততক্ষণে বুঝে গেছে এই ভয়ঙ্কর নামটা কোন দিকে মোড় নিচ্ছে। হৃদয়ও ততক্ষণে বুঝে গেছে এই ভয়ঙ্কর নাটকটা কোন দিকে মোড় নিচ্ছে। তার মুখটা বিস্ময়ে আর অবিশ্বাসে হাঁ হয়ে গেছে। আপনি আপনি মারিয়ার সিনিয়র আপু সোনিয়া? আর আপনি মারিয়ার সেই বেস্ট ফ্রেন্ড হৃদয়? দুজনের মুখ থেকেই একসাথে কথাগুলো বেরিয়ে এলো। চারপাশের কোলাহল, গাড়ির হর্ন, মানুষের ভিড়, সব কিছু যেন মুহূর্তের জন্য থেমে গেছে।
সময় যেন স্থির হয়ে দাঁড়িয়েছে ধানমন্ডির সে ব্যস্ত রাস্তায়। যে দুজনের মধ্যে কিছুক্ষণ আগেও সাপে নেউলে সম্পর্ক ছিল, তারা এখন একে অপরের দিকে তাকিয়ে আছে চরম অস্বস্তি আর হতভম্ব দৃষ্টি নিয়ে। বয়স্ক রিকশা চালক চাচা, যিনি এতক্ষণ ভয়ে এক কোণায় দাঁড়িয়েছিলেন, তিনি এবার দুজনের মুখের দিকে একবার করে তাকিয়ে কিছুই বুঝতে না পেরে মাথা চুলকাতে লাগলেন। তার মানে আমরা দুজন একই জায়গায় যাচ্ছিলাম? মারিয়ার বাসায়? অসম্ভব। অবিশ্বাস্য। দুজনের মুখে এখন আর রাগ নেই, আছে কেবল রাজ্যের বিস্ময় আর বিব্রতকর পরিস্থিতি থেকে বের হওয়ার আকুতি। যে মানুষটাকে কিছুক্ষণ আগেও পৃথিবীর সবচেয়ে বাজে মানুষ মনে হয়েছিল, সেই মানুষটা এখন হতে চলেছে এক পরিচিত মুখের অপ্রত্যাশিত অতিথি। এই কঠিন সত্যটা মেনে নেওয়া দুজনের পক্ষেই অসম্ভব হয়ে পড়েছিল। এর মানে আমাকে এই লোকটার সাথেই মারিয়ার বাসাতে যেতে হবে, একই সোফায় বসতে হবে, ওর সামনে হাসি মুখে কথা বলে অভিনয় করতে হবে। এর মানে এই ঝগড়ুটে অসহ্য মেয়েটাই মারিয়া, সেই খুব ভালো সিনিয়র আপু যার প্রশংসায় মারিয়া সবসময় পঞ্চমুখ থাকে। আমি এটা বিশ্বাস করতেই পারছি না। দুজনেই পৃথিবীর যেন ওলটপালট হয়ে গেছে। রাগে, বিরক্তিতে আর চরম অস্বস্তিতে তারা একে অপরের দিকে তাকিয়ে রইল। তাদের দুজনেরই মনে তখন একটাই প্রশ্ন, এখন কি হবে? হৃদয় আহমেদ হলো গল্পের নায়ক। ঢাকার মোহাম্মদপুর পরিবারের থেকে আসে সে, কিন্তু আমি চিনি না। পরিচয়টা দিয়ে দিচ্ছি দর্শকদের উদ্দেশ্যে। পেশায় সে একজন আর্কিটেক্ট। হৃদয় শান্ত, ভদ্র এবং অত্যন্ত যুক্তিবাদী একজন মানুষ। সে পারতপক্ষে কোনো ঝামেলা জড়াতে চায় না, তবে অন্যায় দেখলে প্রতিবাদ করতে পিছপা হয় না। তার জীবনে শৃঙ্খলা এবং সম্মানবোধই শেষ কথা। এই গল্পে সে হলো সেই শান্ত নদী, যার তীরে আছড়ে পড়তে চলেছে এক অশান্ত ঝড়। আর এই গল্পে সেই ঝগড়িটি হলো নায়িকা সোনিয়া চৌধুরী, ধানমন্ডির এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, একটি বেসরকারি ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত। সোনিয়া প্রচণ্ড জেদি, স্পষ্টভাষী এবং হ্যাঁ, নামের আগেই তার যে বিশেষণটি চলে আসে, সে অতিরিক্ত ঝগড়টে। ছোটোখাটো যে কোনো বিষয় নিয়ে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ফেলা তার স্বভাব। তবে তার এই কঠিন আচরণের পেছনে একটি সরল মন লুকিয়ে আছে, যার সন্ধান এখনো কেউ পায়নি। তার চরিত্রটি হলো আগুনের মতো, যা হয়তো আমাকে পুড়িয়ে দেবে অথবা আমার জীবনের সব অন্ধকার দূর করে আলোতে ভরিয়ে দেবে। এই দুই বিপরীত মেরুর মানুষকে এক সুতোয় বাঁধার চেষ্টা যে করবে, সে হলো মারিয়া, আমার চাচাতো বোন এবং হৃদয়ের কমন ফ্রেন্ড। ঢাকার একটি প্রাইভেট ইউনিভার্সিটির শেষ বর্ষের ছাত্রী। মারিয়া হাসি মুখে মিশুক এবং বন্ধুর বশত একটি মেয়ে। হৃদয়ের সে সবচেয়ে কাছের বান্ধবী আর আমার ভার্সিটির শ্রদ্ধেয় বড় বোন। সে জানে না যে তার এই দুই প্রিয় মানুষকে পরিচয় করিয়ে দেওয়ার নিহিত পরিকল্পনাটি জন্ম দিতে চলেছে এক মহাকাব্যিক ঝগড়া এবং হয়তো এক আনকনভেনশনাল ভালোবাসার গল্প। এখন দেখা যাক এই তিনজনের ভাগ্য কোন দিকে মোড় নেয়। শান্ত হৃদয়ের জীবনে ঝগড়ুটে সোনিয়ার আগমন কি পরিবর্তন নিয়ে আসবে? আর বেচারি মারিয়া এই দুজনের মাঝখানে পড়ে কীভাবেই বা পরিস্থিতি সামাল দেয়। চলুন গল্পের গভীরে প্রবেশ করা যাক। ধানমন্ডি সেই বিভীষিকাময় রাস্তা থেকে কোনো মতে নিজেদের রিক্সা নিয়ে দুদিকে রওনা দিয়েছে হৃদয় আর সোনিয়া। দুজনের মনেই তখন চলছিল এক ভয়ঙ্কর ঝড়। নিয়তির এমন পরিহাস মেনে নেওয়াটাও সত্যি কঠিন ছিল। মিনিট 10 পর হৃদয় এসে দাঁড়ালো মারিয়াদের অ্যাপার্টমেন্টের দরজার সামনে। কলিং বেল চাপার আগেই সে কয়েক মুহূর্ত সময় নিল। একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের বিরক্তি আর রাগকে ভিতরে চেপে রেখে মুখে একটা মেকি হাসি ফোটানোর আপ্রাণ চেষ্টা করলো। নিজেকেই বলছে, জাস্ট অ্যাক্ট নর্মাল। হৃদয়, তুই চিনিস না ওকে, আজকেই প্রথম দেখা, জাস্ট বি নর্মাল। দরজার ওপাশ থেকে মারিয়ার উচ্ছ্বাসিত কণ্ঠ ভেসে আসতেই হৃদয়ের সব প্রস্তুতি যেন ভেঙে যাওয়ার উপক্রম হলো। আরে হৃদয়, এসে গেছিস? আয় আয়, ভেতরে আয়। আমি তো সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। রাস্তায় যা জ্যাম ছিল না, আজ একটু দেরি হয়ে গেল। কেমন আছিস তুই? হৃদয় জুতো খুলতে খুলতে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার কপালের সূক্ষ্ম ভাঁজ আর ক্লান্ত চোখ মারিয়ার নজর এড়ায়নি। আমার কথা বাদ দে, তোর কি হয়েছে? তোকে এমন লাগছে কেন? ফোনেও তো বললি কি একটা ঝামেলায় পড়েছিলিস। সব ঠিক আছে তো? আরে তেমন কিছু না, রাস্তায় যা অবস্থা, মেজাজ ঠিক থাকে। একটা রিক্সাওয়ালার সাথে আরেকজনের সামান্য ধাক্কা লেগেছিল, আর তা নিয়েই।
হৃদয় কথা শেষ করতে পারল না। ঠিক তখনই কলিং বেলটা আবারও বেজে উঠল। হৃদয়ের বুকের ভিতরটা ধড়াস করে উঠল। সে জানে এবার কে এসেছে। ওই তো সোনিয়া আপু এসে গেছে। দাঁড়া, আমি দরজাটা খুলি, তুই বস। মারিয়া দৌড়ে গিয়ে দরজা খুলল। দরজায় দাঁড়িয়ে আছে সোনিয়া। মুখে তার কাঠিন্যের ছাপ স্পষ্ট। হৃদয় সোফার এক কোণায় এমনভাবে বসে পড়ল যেন সে অদৃশ্য হয়ে যেতে চায়। আপু এসে গেছিস? আয় ভেতর আয়। আমি তো ভাবলাম তুই আজ আসবিই না। বললাম না রাস্তায় একটা ঝামেলা হয়েছিল, মেজাজটা বিক্রি হয়েছে এক লোকে। যাই হোক, তোর সেই স্পেশাল ফ্রেন্ডটা কোথায়? সোনিয়া কথাটা বলতে বলতে ভিতরে ঢুকলো এবং সোফায় বসা হৃদয়কে দেখতে গেল। সোনিয়া কথাটা বলতে বলতে ভিতরে ঢুকলো এবং সোফায় বসা হৃদয়কে দেখতে পেল। মুহূর্তের জন্য দুজনের চোখাচোখি হলো। হৃদয়ের মেয়েকে হাসিটা ততক্ষণে উধাও, আর সোনিয়ার মুখের কাঠিন্য যেন বরফের মতো জমে গেছে। মারিয়া তাদের দুজনের মধ্যকার এই বরফ শীতল চাহনির আদান প্রদান খেয়াল না করে উচ্ছ্বাসের সাথে পরিচয় করিয়ে দিল। এই তো হৃদয়। হৃদয়, এ হচ্ছে আমার সেই সিনিয়র আপু সোনিয়া চৌধুরী, যার কথা তোকে সবসময় বলি। আপু, আর এই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড হৃদয় আহমেদ। দেশের সেরা আর্কিটেক্টদের মধ্যে একজন হবে একদিন, দেখিনিস? মারিয়ার উচ্ছ্বাসের জবাবে যা এলো তা হলো এক পিনপতন নীরবতা। হৃদয় শুধু মাথাটা হালকা ঝোঁকালো, আর সোনিয়া এমনভাবে অন্যদিকে তাকালো যেন সে হৃদয়কে দেখতেই পায়নি। মারিয়া এবার দুজনের ভাবলেশীন মুখ দেখে একটু অবাক হলো। সে আশা করেছিল একটু উষ্ণ করমর্দন বা অন্তত একটা সৌজন্যমূলক হাসি বিনিময় হবে। কি রে, তোরা এইভাবে চুপ করে আছিস কেন? পরিচয় হ, কথা বল। হৃদয়, তুই তো অনেক কথা বলিস। আর আপু, তুইও তো। আচ্ছা, যাই হোক, বস আপু। সোনিয়া গিয়ে বসলো 3 সিটের সোফাটার একেবারে অন্য প্রান্তে, হৃদয়ের থেকে সর্বোচ্চ দূরত্ব বজায় রেখে। মাঝখানে বিশাল একটা ফাঁকা জায়গা, যা তাদের মানসিক দূরত্বেরই প্রতিফলন। মারিয়া মাঝখানে বসে বলে, যাক, ফাইনালি তোদের দুজনে দেখা হলো। আমি যে কতদিন ধরে প্ল্যান করছিলাম। আপু, তুই তো জানিসই হৃদয়ের সেন্স অফ হিউমার কি দারুণ। আর হৃদয় সোনিয়াপুর মতো এত সাপোর্টিভ আর কেয়ারিং মানুষ তুই আর দুটো পাবি না। মারিয়ার প্রতিটি প্রশংসাসূচক বাক্য হৃদয় আর সোনিয়ার কানে বিষের মতো বিঁধছিল। সোনিয়ার ইচ্ছে করছিল রাগে সোফার কুশন ছিঁড়ে ফেলতে। ও, দুজনের সংক্ষিপ্ত জবাবে মারিয়া এবার সত্যি খটকা লাগলো। সে পরিবেশটা হালকা করার জন্য মারিয়া বলে উঠল, রাস্তায় আজ যা গরম পড়েছে, তাই না? একবারে ঝলসে যাওয়ার মতো অবস্থা। তোদের আসতেও নিশ্চয় খুব কষ্ট হয়েছে। কি খাবি তোরা? চা, কফি নাকি ঠান্ডা কিছু? আমার জন্য এক কাপ কফি হলে চলবে। আমি চা খাবো। তাদের পছন্দটাও হলো ভিন্ন। মারিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরের দিকে গেল, আর বসার ঘরে নেমে এলো এক অসহনীয় ভারী নীরবতা। সোনিয়ার সাথে সাথেই তার পার্স থেকে মোবাইল ফোন বের করে স্ক্রল করতে শুরু করলো, যেন দুনিয়ার সবচেয়ে জরুরি খবর সে ফোনেই পাচ্ছে। হৃদয় দেয়ালে টাঙানো একটা অ্যাবস্ট্রাক্ট পেইন্টিংয়ের দিকে এমনভাবে তাকিয়ে রইল যেন সে সেটার অন্তর্নিহিত অর্থ উদ্ধারের চেষ্টা করছে। দুজনেই কেউই একে অপরের দিকে তাকাচ্ছে না, কিন্তু তারা একে অপরের উপস্থিতি প্রতি মুহূর্তেই অনুভব করতে পারছে। বাতাসে ভাসছে শুধু কিছুক্ষণ আগে সেই তিক্ত ঝগড়ার রেশ, অপমানজনক কথাগুলো আর তীব্র অস্বস্তি। হৃদয় মনে মনে বলে, এই মেয়েটাকে মারিয়া এত সম্মান করে যে একজন বয়স্ক রিক্সা চালককে সম্মান দিতে জানে না, সে আবার কেয়ারিং হয় কি করে? আনবিলিভেবল। এমন ভাব নিয়ে বসে আছে যেন উনি ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। রাস্তায় তো খুব ভেরি করে দেখাচ্ছিলি, এখন মুখে কথা নেই কেন? মারিয়ার সামনে ভদ্রসাজের নাটক করছে না তো আবার? কিছুক্ষণ পর মারিয়া ট্রেতে করে চা আর কফি নিয়ে এলো। সে এখনও হাল ছাড়েনি। নে হৃদয়, তোর কফি। আর আপু, এই নে তোর আদা চা। আমি জানি এটা তোর ফেভারিট। হৃদয় আর সোনিয়া নীরবে কাপ তুলে নিল। মারিয়া এবার নতুন প্রসঙ্গ তোলার চেষ্টা করলো। আপু, তোর অফিসের প্রজেক্টের কি খবর, যেটা নিয়ে তুই খুব টেনশনে ছিলি? হয়ে গেছে, সাকসেসফুল। ওয়াও, দারুণ তো। কংগ্রাটস আপু। হৃদয়, তুই শোন, আপু টিমের সবচেয়ে ইয়াংগেস্ট টিম লিড। কি ট্যালেন্টেড ভাব। হৃদয় শুধু একটা মেকি হাসি দিয়ে কফিতে চুমুক দিল, কোনো মন্তব্য করলো না। মারিয়াই এবার হৃদয়ের দিকে ফিরল। আর তোর কি খবর?
গুলশানের ওই সাইটের কাজ কত দূর এগোলো? ক্লায়েন্ট তো তোর ডিজাইন দেখে ফিদা হয়ে গিয়েছিল বলছিলি। কাজ চলছে, ডেডলাইনের আগেই শেষ হয়ে যাবে আশা করি। বাহ, দেখলি আপু, আমি বলিনি ও খুব ট্যালেন্টেড। তোরা দুজনেই নিজেদের ফিল্ডে সেরা। আমার কি যে ভালো লাগছে তোদের একসাথে দেখে। মারিয়ার এই কথায় হৃদয় আর সোনিয়া দুজনে একসাথে এমনভাবে বিষম খেলো যেন গরম চা কফি সরাসরি তাদের গলায় আটকে গেছে। অনেকক্ষণ পর পরিস্থিতি কিছুটা শান্ত হলে মারিয়া এবার চূড়ান্ত অসহায় বোধ করলো। সে বুঝতে পারছিল কিছু একটা বড় গড়বড় হয়েছে, কিন্তু কি হয়েছে তা সে ধরতে পারছিল না। আচ্ছা, আমার কি কিছু ভুল হয়েছে? তোরা দুজন আমার চুপচাপ কেন? মনে হচ্ছে যেন তোরা একে অপরকে আগে থেকে চিনিস, তোদের মধ্যে কোনো শত্রুতা আছে। আরে না না, কিছু বলিস না। ওনার সাথে তো আমার আজকে প্রথম দেখা। আসলে কাজের চাপে একটু টায়ার্ড লাগছে, তাই হয়তো কথা কম বলছি। হ্যাঁ মারিয়াম, আমিও খুব টায়ার্ড লাগছে রে। সারাদিন অফিসে খাটাখাটনি, এরপর রাস্তায় ঝামেলা আর জ্যাম, সব মিলিয়ে মাথা ধরে আছে। দুজনেই নিপুণভাবে মিথ্যা কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমাদের চোখের ভাষা মারিয়াকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারল না। সে একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে গেল। বসার ঘরে আবার সেই অস্বস্তিকর নীরবতা ফিরে এলো। ঘড়ির কাঁটার টিকটিক শব্দটা যেন আজ অসহ্যকর জোরালো শোনাচ্ছে। বসার ঘরের ভারী নীরবতাটা যখন চরমে, তখন ঘড়ির কাঁটার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। ঠিক তখনই কলিং বেলটা তৃতীয়বারের মতো বেজে উঠল। এই অপ্রত্যাশিত শব্দে তিনজনেই চমকে উঠল। আজকে এত গেস্ট আসছে কেন? আমি তো আর কাউকে আসতে বলিনি। দাঁড়া, দেখে আসি কে এসেছে। মারিয়া কিছুটা বিরক্ত মুখে দরজা খুলতে গেল। হৃদয় আর সোনিয়া একে অপরের দিকে না তাকিয়ে অনুমান করার চেষ্টা করছিল নতুন এই আগন্তুক কে হতে পারে। দরজা খুলতেই এক মাঝবয়সী জাঁকজমকপূর্ণ শাড়ি পরা ভদ্রমহিলা প্রায় ঝড়ের বেগে ভিতরে প্রবেশ করলেন। তার চোখে মুখে রাজ্যের ব্যস্ততা আর ঠোঁটে এক পেশাদারি হাসি। উনি হলেন লায়লা, সোনিয়ার মামি। মারিয়ামা, কেমন আছিস? আরে সোনিয়াও তো দেখি এখানে। আমি তোদের বাসায় ফোন করেছিলাম, কেউ ধরলো না, তাই ভাবলাম এইদিকেই যখন এসেছি একবার ঢু মেরে যাই। তোর মা কোথায় রে? মামি, আসসালামু আলাইকুম। ভালো আছি। মা তো একটু বাইরে গেছেন, এখনই আসবেন। আপনি বসেন। সোনিয়া তার মামি লায়লা বেগমকে দেখে যেন আকাশ থেকে পড়ল। তার মুখের অভিব্যক্তি মুহূর্তে পাল্টে গেল। বিরক্তির জায়গায় এখন স্পষ্ট আতঙ্ক আর অস্বস্তির ছাপ। মামি, তুমি এখানে? আমাকে আবার ফোন করতে পারতে। তোকে ফোন করলে কি আর তোর দেখা পেতাম? তুই তো আজকাল আমার ফোনই ধরিস না। যাক, ভালোই হয়েছে এখানে পেয়ে গেছি। তোর সাথে আমার জরুরি কথা ছিল। লায়লা বেগম কথা বলতে বলতে সোফায় বসতে গিয়ে প্রথমবার হৃদয়কে খেয়াল করলেন। তিনি এক মুহূর্তের জন্য থামলেন। তীক্ষ্ণ দৃষ্টিতে আপাতমস্তক হৃদয়কে মেপে নিলেন। হৃদয়ের পোশাক, বসার ভঙ্গি, চেহারার গড়ন, কোনো কিছুই তার অনুসন্ধানী চোখ এড়ালো না। হৃদয় এমন দৃষ্টিতে বেশ অপ্রস্তুত বোধ করল। সে ভদ্রতার খাতিরে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই লায়লা বেগম হাত তুলে তাকে বসতে ইশারা করলেন। আরে বসো বাবা, বসো। তুমি কে হও বাবা? মারিয়ার বন্ধু? হ্যাঁ মামি, ও হৃদয়, আমার সবচেয়ে কাছের বন্ধু। আর হৃদয়, ইনি হচ্ছেন সোনিয়া আপুর মামি, লাইলা আন্টি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, দেখতে শুনতে তো খুব ভালো। কি করো বাবা? প্রশ্নটা এত সরাসরি আসবে হৃদয় ভাবতে পারেনি। সে কিছুটা থতমত খেয়ে গেল। সোনিয়ার কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হলো। সে বুঝতে পারছিল পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। জি আন্টি, আমি একজন আর্কিটেক্ট। আর্কিটেক্ট? বাহ, খুব ভালো পেশা। আজকাল তো আর্কিটেক্টদের অনেক নাম ডাক। ঢাকায় নিজের বাড়ি গাড়ি করেছো নিশ্চয়ই? হৃদয়ের এবার সত্যিই অস্বস্তি হতে শুরু করলো। একজন অপরিচিত মানুষ প্রথম সাক্ষাতেই এমন ব্যক্তিগত প্রশ্ন করতে পারে, এটা তার ধারণার বাহিরে ছিল। জি, মানে আল্লাহর রহমতে চলে যাচ্ছে। মামি, তুমি একজন নতুন মানুষের সাথে প্রথম দেখাতেই এসব কি প্রশ্ন করছো? প্লিজ থামো। আরে থামবো কেন? ছেলের সম্পর্কে জানবো না? আজকালকার দিনে ভালো ছেলে পাওয়া কি মুখের কথা?
তা বাবা, তোমার বাবা মা কি করেন? ভাই বোন কয়জন? লায়লা বেগমের প্রশ্নবাণ চলতেই থাকলো। হৃদয় মারিয়ার দিকে তাকালো সাহায্যের আশায়, কিন্তু মারিয়া নিজেও তার মামির এই আচরণে অপ্রস্তুত হয়ে পড়েছে। সে শুধু বিব্রত হাসি দেওয়া ছাড়া আর কিছুই করতে পারছিল না। বাবা রিটায়ার্ড সরকারি কর্মকর্তা, মা গৃহিণী। আমরা এক ভাই এক বোন, বোনের বিয়ে হয়ে গেছে। মাশাআল্লাহ, একেবারে ছোট আর গোছানো পরিবার। এমন পরিবারই তো আমি খুঁজছিলাম। সোনিয়ার জন্য আমার যে কি চিন্তা, তা তোকে কি বলবো মারিয়া। মেয়ের বয়স হয়ে যাচ্ছে, কিন্তু বিয়ের নাম নিলেই তেলে বেগুনে জ্বলে ওঠে। মামি প্লিজ, এসব কথা বলার জন্য এটা কোনো জায়গা না। আর হৃদয় আমার গেস্ট না, মারিয়ার গেস্ট। তাতে কি হয়েছে? তোর বান্ধবীর বন্ধু তো তোর ভাইয়ের মতোই, তাই না? নাকি অন্য কিছু? লায়লা বেগম একটা রহস্যময় হাসি দিয়ে হৃদয় আর সোনিয়ার দিকে তাকালেন। তাদের দুজনের মুখই তখন লাল হয়ে গেছে, তবে সেটা লজ্জা বা ভালো লাগাই নয়, বরং চরম বিরক্তিতে। আন্টি, আমার মনে হয় আপনার কথা ভুল হচ্ছে। আমি আর সোনিয়া, মানে মিস সোনিয়া চৌধুরী, আমরা আজকেই প্রথম দেখাতেই তো সব কিছু হয় বাবা। প্রথম দেখাতেই তো পছন্দ হয়। আমার তো তোমাকে প্রথম দেখাতেই খুব পছন্দ হয়ে গেছে। কি সুন্দর চেহারা, ভালো চাকরি, ছোট পরিবার। আমার সোনিয়ার সাথে তোমার জুটিটা কিন্তু দারুণ মানাবে। কি বলিস মারিয়া? মারিয়ার তখন মরে যাওয়ার মতো অবস্থা। সে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। তার একটা নিরীহ পরিকল্পনা যে এমন ভয়ঙ্কর দিকে মোড় নেবে তা সে স্বপ্নেও ভাবেনি। মামি, আসলে ওরা মামি তুমি কি থামবে? তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? কোথায় কি বলতে হয় সেটা কি তুমি বোঝো না? উনি আমার কেউ হন না, ওনার সাথে আমার কোনোদিনও কোনো কিছুই হবে না, নেভার। সোনিয়ার চিৎকারে পুরো এক ঘরটা যেন কেঁপে উঠল। হৃদয় হতবম্ব হয়ে সোনিয়ার দিকে তাকিয়ে রইল। যে মেয়েটা এতক্ষণ পাথরের মতো চুপ করেছিল, সে এবার আগ্নেয়গিরির মতো ফেটে পড়েছে। কিভাবে কথা বলছিস আমার সাথে? আমি তোর মামি হই, তোর ভালোর জন্যই তো বলছি। আরে ছেলের মধ্যে খারাপটা কি দেখলি তুই? অমন রাজপুত্রের মতো ছেলে। এক্সকিউজ মি আন্টি, আমি মনে করি বিষয়টা নিয়ে আর কথা না বলাই ভালো। এটা আপনাদের পারিবারিক ব্যাপার। পারিবারিক ব্যাপার হবে তো বাবা, যখন বিয়েটা হয়ে যাবে। আমি তো বলি কি, দেরি করে লাভ নেই। সামনের শুক্রবারে তোমাদের বাসায় প্রস্তাব নিয়ে আসি। তোমার বাবা মায়ের সাথে কথা বলি। এই কথাটা ছিল চূড়ান্ত আঘাত। হৃদয় আর সোনিয়া দুজনেরই চোখ বিস্ময়ে ছানাপড়া হয়ে গেল। তাদের মনে হলো তারা কোনো দুঃস্বপ্ন দেখছে। যে মানুষটার মুখ দেখলেও মেজাজ খারাপ হয়ে যায়, তার সাথেই বিয়ের প্রস্তাব। দেখুন আন্টি, আপনি হয়তো বুঝতে পারছেন না। মামি তুমি যদি এখন এই বাসা থেকে না যাও, তাহলে আমি কিন্তু আর কোনোদিনও তোমার সাথে কথা বলবো না। এই তো আবার হুমকি। ঠিক আছে, যাচ্ছি, কিন্তু আমার কথাটা ভেবে দেখিস। এমন ছেলে হাতছাড়া করাটা কিন্তু বোকামি হবে। আমি তোর মায়ের সাথে কথা বলবো আজকেই। লায়লা বেগম হনহন করে বাসা থেকে বেরিয়ে গেলেন, কিন্তু যাওয়ার আগেই যে পারমাণবিক বোমাটা ফাটিয়ে গেলেন তার রেশ রয়ে গেল ঘরের ভিতর। তিনজনই পাথরের মতো স্তব্ধ হয়ে বসে রইল। মারিয়া কাঁদো কাঁদো মুখে একবার হৃদয়ের দিকে আরেকবার সোনিয়ার দিকে তাকাচ্ছে। সোনিয়া রাগে ফুঁসছে, তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। আর হৃদয়, সে শুধু ভাবছে আজকের দিনটা তার জীবনের সবচেয়ে অদ্ভুত এবং ভয়ঙ্কর দিন ছিল। অস্বস্তিকর নীরবতা ভেঙে প্রথম কথা বলল হৃদয়। তার গলায় ছিল চূড়ান্ত হতাশা আর ক্লান্তি। মারিয়া, আমি এখন উঠি, আমার একটা জরুরি কাজ আছে। পালানোর জন্য এর চেয়ে ভালো অজুহাত আর হয় না। আমি পালাচ্ছি না মিস সোনিয়া চৌধুরী, আমি শুধু এই অসহ্য পরিস্থিতি থেকে নিজেকে মুক্তি দিচ্ছি। আপনার মতো একজন মানুষের সাথে আমার জড়নাটাও আমার জন্য অপমানজনক। কি বললেন? অপমানজনক? আপনার মতো একজন রাস্তার ঝগড়ুটে অভদ্র লোকের সাথে আমার বিয়ের কথা উঠেছে, এটা তো আমার জীবনের সবচেয়ে বড় অপমান। আমাদের পুরনো ঝগড়াটা যেন নতুন করে আবার শুরু হলো, কিন্তু এবার আমাদের দুজনের মনেই একটা নতুন আতঙ্ক। আমরা একে অপরকে যতই ঘৃণা করি না কেন, এখন আমাদের শত্রু একজনই, এই অবাঞ্ছিত সম্বন্ধ। মারিয়ার বাসা থেকে হৃদয় আর সোনিয়া বেরিয়ে এসেছিল দুটো ভিন্ন ঝড় নিয়ে। একজনের মনে ছিল চরম অপমান আর বিরক্তি,
অন্যজনের মনে ছিল তীব্র রাগ আর অসহায়ত্ব, কিন্তু দুজনের ঝড়ের কেন্দ্রবিন্দু ছিল একটাই, সোনিয়ার মামি লাইলা বেগমের সে ভয়ঙ্কর বিয়ের প্রস্তাব। ঘণ্টাখানিক পর স্থান বনানীর নর্থ অ্যান্ড কফি রোস্টার্স এর একটি নিরিবিলি কোণা। পরিবেশটা শান্ত, কফির সৌরভে কফির সৌরভ মম করছে, কিন্তু যে টেবিলে হৃদয়, সোনিয়া আর মারিয়া বসে আছে সেখানকার আবহাওয়া থমথমে। মারিয়াই ফোন করে প্রায় জোর করেই দুজনকে এখানে আসতে বাধ্য করেছে। সে বুঝতে পারছিল এই সমস্যার সমাধান তাদের তিনজনের একসাথেই করতে হবে, কারণ যদি বাসায় বিয়ের প্রস্তাব চলে যায় তাহলে সমস্যা বেড়ে যাবে। দেখ, তোরা দুজন আমার দুই চোখের মন, একজন বেস্ট ফ্রেন্ড আর একজন বড় বোনের মতো। তোদের জীবনে এমন একটা ঝড় উঠেছে আমার জন্য, এটা ভেবে আমার মরে যেতে ইচ্ছা করছে। আই এম সো সরি। মারিয়ার চোখে মুখে অনুশোচনার ছাপ। হৃদয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে কফির কাপে চুমুক দিল। সোনিয়া অন্যদিকে তাকিয়ে আছে, তার দৃষ্টি কাঁচের দেওয়ালের ওপারে ব্যস্ত রাস্তার দিকে। তোর কোনো দোষ নেই মারিয়া, তুই তো আর জানতি না যে তোর মামি এমন কাণ্ড করে বসবেন। এখন যা হওয়ার হয়ে গেছে, আমাদের ভাবতে হবে এই পরিস্থিতি থেকে বের হয়ে যায় কিভাবে। বের হওয়ার আর কি আছে? মামি যা ডিসিশন নেওয়ার নিয়েছে। উনি অলরেডি আম্মুকে ফোন করে বলেই দিয়েছে ছেলে আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছে। আম্মু খুশিতে কথা কথা আমার জীবনটা নরক বানিয়ে ছাড়বে এরা সবাই মিলে। আপু প্লিজ এমন করে বলিস না, নিশ্চয়ই কোনো উপায় আছে। হৃদয়, তুই তো অনেক বুদ্ধিমান, প্লিজ কিছু একটা ভাব। উনি আর কি বুদ্ধি দেবেন? ওনার বুদ্ধি তো রাস্তা রিক্সাওয়ালার সাথে ঝগড়া করার সময়ই দেখা গেছে। বড়জোর উনি আমার মামির নামে থানায় একটা জিডি করার পরামর্শ দিতে পারেন। দেখুন, আপনি যদি এভাবে খোঁচা দিয়ে কথা বলেন তাহলে এই সমস্যার সমাধান কোনোদিনও হবে না। আমি এখানে ঝগড়া করতে আসিনি, একটা কমন প্রবলেম সলভ করতে এসেছি। ইফ ইউ আর নট ইন্টারেস্টেড আই ক্যান লিভ রাইট নাও। না না হৃদয়, তুই যাবি না। আর আপু, তুই থামবি? আমরা এখানে একে অপরের সাথে লড়তে আসিনি, আমরা এসেছি লাইলা মামির বিরুদ্ধে লড়ার জন্য। আওয়ার কমন এনিমি ইজ দ্য ওয়েডিং প্রপোজাল। মারিয়ার কথায় কাজ হলো। সোনিয়া চুপ করে গেল, হৃদয়ও নিজেকে সামলে নিল। দুজনেরই জানা ছিল এই মুহূর্তে এক হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমার মাথায় একটা প্ল্যান এসেছে, তবে সেটা একটু ড্রামাটিক। কি প্ল্যান? আপনার মামিকে বোঝাতে হবে যে আমরা দুজন একে অপরের জন্য একেবারেই পারফেক্ট নই। শুধু পারফেক্ট নই বললে ভুল হবে, বোঝাতে হবে যে আমরা একে অপরের জন্য সাক্ষাৎ যমদূত। আমাদের বিয়ে হলে সংসার টিকবে না, বরং একটা কুরুক্ষেত্র তৈরি হবে। কিন্তু সেটা বোঝাবো কিভাবে? মামি তোকে দেখিয়ে তো ফিতা। এক্স্যাক্টলি, তাকে আমার দিকটা দেখানো হয়েছে। এবার আমার এবং ওনার মানে সোনিয়া চৌধুরীর সবচেয়ে খারাপ দিকটা দেখাতে হবে। এমন কিছু করতে হবে যাতে উনি নিজের ছেলের জন্য আমাদের মতো কাউকে না চান। সোনিয়ার চোখে প্রথমবারের মতো কিছুটা আগ্রহ দেখা গেল। কি করতে হবে? আমার ওনার সামনে ভয়ঙ্কর একটা ঝগড়ার অভিনয় করব। এমন ঝগড়া যা দেখলে উনি ভয় পেয়ে যাবেন। উনি ভাববেন বিয়ের আগেই যাদের এই অবস্থা, বিয়ের পর তারা নির্ঘাত একে অপরকে খুন করে ফেলবে। অভিনয়? আপনি পারবেন অভিনয় করতে? আপনার মতো রোবোটিক মানুষ তো ঠিক ঠিক করে কথা বলতে পারে না, অভিনয় করবে কিভাবে? আমাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমি ঠিক পারবো। বরং আপনি পারবেন কি না সেটা ভাবুন। আপনি তো আবার অভিনয় করতে গিয়ে আসল ঝগড়া শুরু করে দেবেন। হোয়াট ডু ইউ মিন? আমি আসল ঝগড়া শুরু করে দেবো মানে? ঝগড়া তো আপনিই শুরু করেন। রাস্তায় কে শুরু করেছিল, আমি না আপনি? গাইস গাইস স্টপ প্লিজ। দেখ, তোরা আবারও শুরু করলি। প্ল্যানটা কিন্তু দারুণ হৃদয়। চল আমরা এটার নাম দিই অপারেশন ব্রেকআপ। গুড নেম। তো মিস সোনিয়া চৌধুরী, আপনি কি এই অপারেশনে অংশ নিতে রাজি আছেন? উপায় তো নেই, রাজি হতেই হবে। কিন্তু ঝগড়াটা কি নিয়ে হবে? টপিক কি? আর এখানেই শুরু হলো আসল নাটক। একটা নকল ঝগড়ার পরিকল্পনা করতে গিয়ে তারা জড়িয়ে পড়ল একাধিক আসল ঝগড়ায়। টপিক হতে পারে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। যেমন আমি হয়তো দেশে থাকতে চাই আর আপনি বিদেশে সেটেল হতে চান। এটা একটা সিরিয়াস ইস্যু। বোরিং, একেবারে বোরিং একটা টপিক। মামি ভাববে এসব তো আলোচনার মধ্যে ঠিক করাই যায়। এমন কিছু লাগবে যেটা শুনেই মনে হবে আমাদের মধ্যে কোনো দিনও মিল হবে না। যেমন যেমন উনি আমার চরিত্র নিয়ে কথা বলতে পারেন আমি খুব অহংকারী, ঝগড়ুটে, তারপরে সোশ্যালাইজ করতে পারি না, আমি ওনার ফ্যামিলির সাথে মানিয়ে নিতে পারবো না, এইসব। এটা তো আর অভিনয় হবে না, এটা তো সত্যি কথাই হবে।
হৃদয়ের এই কথায় সোনিয়ার মুখটা লাল হয়ে গেল। সে টেবিলের উপর চাপড় দিল। হোয়াট ডিড ইউ জাস্ট সে? আমার চরিত্র নিয়ে কথা বলার সাহস আপনাকে কে দিয়েছে? আপনি নিজেকে কি ভাবেন? একজন একজন পারফেক্ট জেন্টলম্যান যার ভিতরে কোনো খুঁত নেই? আপনার মতো বোরিং, ইমোশনলেস, ক্যালকুলেটিভ মানুষের সাথে তো আমার মতো মেয়ে একদিনও থাকতে পারবে না। ও তাই নাকি? আমার সাথে থাকা যায় না, আর আপনার সাথে থাকাটা বুঝি খুব শান্তির? যে কিনা রাস্তায় মোড়ে চায়ের কাপে তুফান তুলতে পারে, তার সাথে সংসার কাটানোটা তো ডিজনিল্যান্ডে ছুটি কাটানোর মতো আনন্দের হবে, তাই না? আরে থাম থাম, তোরা তো মহড়া দিদি এসে আসল যুদ্ধ শুরু করে দিয়েছিস। পারফেক্ট, এক্স্যাক্টলি, এটাই তো আমাদের লাগবে। মারিয়ার কথায় হৃদয় আর সোনিয়া দুজনেই থামলো। তারা একে অপরের দিকে তাকিয়ে বুঝতে পারল তারা আসলে ঝগড়ার মহড়ায় পড়ছিল। ফাইন, তাহলে টপিক এটাই থাকলো। আমি আপনার অ্যাটিটিউড আর রাগ নিয়ে কথা বলবো, আর আপনি? আমি আপনার বোরিং লাইফস্টাইল আর ছোটলোক মানসিকতা নিয়ে কথা বলবো। এক্সকিউজ মি, ছোট লোক মানসিকতা? হোয়াট ডুজ দ্যাট ইভেন মিন? হ্যাঁ, এটার মানে হলো যারা সব কিছুতে শুধু নিয়ম আর লজিক খোঁজে, যাদের জীবনে কোনো স্পন্টেনিয়াস নেই, মানে কোনো মজাই নেই, সারাদিন শুধু আর্কিটেকচারের ড্রয়িংয়ের মতো স্ট্রেট লাইনে জীবন কাটায়। আপনার জীবনে নিশ্চিত আপনার আঁকার বিল্ডিংগুলোর মতনই সরু আর আবেগহীন। সোনিয়ার এই ব্যক্তিগত আক্রমণে হৃদয়ের মুখে একটা ছায়া নেমে এলো। সে কিছুক্ষণ চুপ করে রইল। সবার জীবন আপনার মতো রঙিন হয় না মিস চৌধুরী। সবার জীবনে নামে বিশৃঙ্খলা আনার সুযোগ থাকে না। আপনার ধূসর জীবন আর স্টেট লাইন প্রিন্সিপালগুলোর উপরেই আমার পুরো পরিবার নির্ভর করে। আবেগহীন নই, আমি শুধু আবেগ প্রদর্শনে বিশ্বাসী নই। হৃদয়ের শান্ত কিন্তু দৃঢ় উত্তরে সোনিয়া প্রথমবারের মতো একটু থমকে গেল। সে আশা করেছিল হৃদয়ও পাল্টা চিৎকার করবে, কিন্তু এই শান্ত জবাবটা তার যুক্তি চেয়েও বেশি ধারালো ছিল। সে হৃদয়ের চোখে এক মুহূর্তের জন্য এমন কিছু একটা দেখতে পেল যা সে আগে দেখেনি। একটা গম্ভীর দায়িত্ববোধ আর হয়তো কিছুটা একাকিত্ব। ওয়াও, কি ডায়লগ! এটাই ফাইনাল। হৃদয়, তুই ঠিক এই কথাটা বলবি, আর আপু তুইও তোরটা বলবি। মামি তো হার্ট অ্যাটাক করবে। সোনিয়া কিছু বলল না। সে চায়ের কাপে মনোযোগ দিল। হৃদয়ের কথাটা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। এই প্রথম তার মনে হলো এই বোরিং লোকটার ভিতরেও হয়তো অন্য কোনো গল্প লুকিয়ে আছে। তাহলে ফাইনাল হলো, মারিয়া তুই তোর মামিকে আবার বাসায় ডাকবে। এমনভাবে ডাকবি যেন উনি বোঝেন যে আমরা ওনার প্রস্তাবটা নিয়ে কথা বলতে আগ্রহী। তারপর সঠিক সময়ে আমরা আমাদের অপারেশন ব্রেকআপ শুরু করব। ঠিক আছে, আমি প্রস্তুত। তাদের মধ্যে হয়তো বোঝাপড়াটা হয়ে গেছে। তারা এখন আর শুধু দুজন রাগী অপরিচিত নয়, বরং একই মিশনের দুজন সহযোদ্ধা। যদিও তাদের যুদ্ধক্ষেত্র একটাই, একে অপরের বিরুদ্ধে, কিন্তু লক্ষ্য এক ও অভিন্ন। এই অদ্ভুত মৈত্রীর শেষ কোথায় তা হয়তো তারা নিজেরাও জানে না। এক সপ্তাহ পর, দিনটা ছিল শুক্রবার। মারিয়াদের বসার ঘরটা আজ যেন কোনো মঞ্চের মতো সাজানো হয়েছে। দর্শক আসনে একজনই, লায়লা বেগম। তার চোখে মুখে রাজ্যের কৌতূহল আর প্রত্যাশা। তিনি নিশ্চিত আজ তার আনা সম্বন্ধটা পাকা হতে চলেছে। ঘরের অন্য কলাকুশলীরাও প্রস্তুত। মারিয়ার মা মিসেস নাসরিন অতিথি আপ্যায়নে ব্যস্ত। মারিয়া দরজার দিকে বারবার তাকাচ্ছে, যেন নাটকের প্রধান চরিত্রদের আগমনের অপেক্ষায়। তার সেই দুই প্রধান চরিত্র, হৃদয় ও সোনিয়া, বসে আছে সোফা দুপ্রান্তে, যেন দুটো টাইম বোমা বিস্ফোরণের অপেক্ষায় আছে। মারিয়ার মা, তোমার মেয়ে তো খুব ভালো একটা কাজ করেছে। এমন হীরের টুকরো ছেলে খুঁজে বের করেছে আমার সোনিয়ার জন্য। আমার তো তর সইছে না কখন ওদের বিয়ের দিন তারিখ ঠিক হবে। সোনিয়ার মার সাথে আমি কথা বলেছি, তারাও রাজি আছে। আপা, সব আল্লাহর ইচ্ছে। ছেলেটাকে তো আমারও খুব পছন্দ হয়েছে। কি শান্ত, কি ভদ্র, আর আমার সোনিয়া মাটাও লক্ষ্মী। শান্ত, ভদ্র, লক্ষ্মী, এই শব্দগুলো শুনে হৃদয় আর সোনিয়া একে অপরের দিকে আর চোখে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি চাপার চেষ্টা করলো। তাদের ভিতরের অভিনেতা তখন মঞ্চে নামার জন্য ছটফট করছে। ঠিক সময়ে মারিয়া চাই ট্রেন নিয়ে প্রবেশ করলো। এটাই ছিল তাদের পূর্ব পরিকল্পিত সংকেত। অপারেশন ব্রেকআপ শুরু হতে চলেছে। মামি চান। হৃদয়, তোমার ব্ল্যাক কফি উইদাউট সুগার। আর আপু,
তোর জন্য স্পেশাল আটা চা। সবাই চায়ের কাপ তুলে নিল। ঘরে একটা থমথমে নীরবতা। লাইলা বেগমই সেটা ভাঙলেন। তা হৃদয় বাবা, তুমি আর সোনিয়া তাহলে নিজেদের মধ্যে কথা বলে কিছু ভাবলে আমার প্রস্তাবটা নিয়ে? হৃদয় সোনিয়ার দিকে তাকালো। সোনিয়া চোখের ইশারায় তাকে শুরু করতে বলল। হৃদয় গলাটা পরিষ্কার করে নিল। জি আন্টি, আমরা আমরা ভেবেছি আসলে আমাদের দুজনের ভাবনার জগৎটা এতটাই আলাদা যে। হৃদয়ের কথা শেষ করার আগেই সোনিয়া চায়ে একটা লম্বা চুমুক দিল। চুমুকের সাথেই শুরুত করে একটা হালকা শব্দ হলো। শব্দটা এতটাই সামান্য যে স্বাভাবিক অবস্থায় কারো কানেই যাওয়ার কথা না, কিন্তু হৃদয় যেন এই শব্দটারই অপেক্ষায় ছিল। এই শব্দটা না করে কি চা খাওয়া যায় না? হৃদয়ের এই অপ্রত্যাশিত কথায় ঘরের সবাই চমকে উঠল। লাইলা বেগম আর নাসরিন অবাক হয়ে একে অপরের দিকে তাকাচ্ছেন। কিসের শব্দ? আমি তো কোনো শব্দ পাইনি। করেননি? এই যে শুরুত করে একটা শব্দ করলেন, এটা কি আমি করেছি? একটা সামান্য ম্যানার্স নিয়ে আপনার পাবলিক প্লেসে কিভাবে খেতে হয় সেটা কি কেউ শেখায়নি? সোনিয়ার ভিতরের আসল অভিনেত্রী এবার জেগে উঠল। সে কাপটা টেবিলের উপর ঠক করে রেখে দিল। তার চোখে মুখেও নেমে এলো কাঠিন্য। এক্সকিউজ মি, আপনি আমার ম্যানার্স নিয়ে কথা বলছেন? সামান্য চায়ের কাপে চুমুক দেওয়ার শব্দ নিয়ে যে মানুষ এমন সিন ক্রিয়েট করতে পারে, তার নিজের ম্যানার্স নিয়ে আগে ভাবা উচিত। এটা আমার বাসা না, কিন্তু এটা একটা বাসা, কোনো লাইব্রেরি না যেখানে পিনপত নীরবতা পালন করতে হবে। আরে তোমরা এসব কি শুরু করলে সামান্য একটা ব্যাপার নিয়ে? এটা সামান্য ব্যাপার না আন্টি, এটা রুচির ব্যাপার, অভ্যাসের ব্যাপার। আজ যিনি চায়ের কাপে শব্দ করছেন, কাল তিনি খাওয়ার সময় মুখ দিয়ে চাবানোর শব্দ করবেন। এসব অসভ্যতা আমি এক মুহূর্ত সহ্য করতে পারি না। বাবা, তুমি একটু বেশি বলছো মনে হচ্ছে। অসভ্যতা? আমি অসভ্য? আর আপনি বুঝি সভ্যতার ধারণ করে বাহন করেছেন? হ্যাঁ, যেখানে একজন বয়স্ক রিকশাওয়ালাকে সম্মান দিয়ে কথা বলতে জানে না, সে আবার অন্যকে ম্যানার্স শেখাতে আসে? কি হাস্যকর! সোনিয়া ইচ্ছে করেই তাদের প্রথম দেখার ঘটনাটা টেনে আনলো। মারিয়া আড়াল থেকে তাদের অভিনয় দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু সে এটাও বুঝতে পারছিল তাদের অভিনয়টা একটু একটু করে বাস্তবতার দিকে মোড় নিচ্ছে। আমি কোনো রিক্সা চালককে অপমান করিনি, আমি শুধু অন্যায়ের প্রতিবাদ করেছিলাম। আপনি বরং তাকে অকথ্য ভাষায় অপমান করেছিলেন। যার নিজেরই কন্ট্রোল নেই নিজের রাগের উপর, সে আবার সংসার করবে কি করে? আপনার মতো একজন বদমেজেছি ঝগড়টে মেয়ের সাথে একসাথে নিচে থাকা আর আগুনে গোলার পাশে বসে থাকার মধ্যে কোনো পার্থক্যই নেই। বদমেজাজি? ঝগড়াটে? কি বলছো এসব হৃদয় বাবা? আমার সোনিয়া তো খুব শান্তশিষ্ট মেয়ে। হ্যাঁ, আমি ছোকরটে, আমি বদমেজাজি, কারণ আমি আপনার এই হীরের টুকরো ছেলের মতো হিপোক্রিট নয়, যার ভেতরে এক আর বাইরে আরেক। মুখে মিষ্টি কথা, কিন্তু মনে ষড়যন্ত্র। আমার যা মনে হয় আমি তাই বলি। এই ছেলের মতো ভদ্র মুখোশ পরে থাকি না আমি। কথার লড়াইটা এবার ব্যক্তিগত আক্রমণের দিকে চলে গেল। হৃদয় বুঝতে পারছিল সোনিয়া প্ল্যানের বাহিরে চলে যাচ্ছে, কিন্তু সেও কম যায় না। মুখোশ? আমি মুখোশ পরে থাকি? ভালো, অন্তত আপনার মতো কাণ্ডজ্ঞানহীন তো নই। কোথায় কি বলতে হয়, কার সাথে কীভাবে কথা বলতে হয়, সেই জ্ঞানটুকু আমার আছে। আপনার মতো এত বকবক করি না। আমার পরিবার আমাকে শিখিয়েছে বিনয়ী হতে, অন্যকে সম্মান দিতে। হয়তো আপনার পরিবারে এসব শেখানো হয় না। আর এই কথাটাই ছিল সেই স্ফুলিঙ্গ যা আগুনটাকে দাবানলে পরিণত করলো। সোনিয়া এমন একটা বিষয় টেনে আনলো যা হৃদয়ের সবচেয়ে দুর্বল জায়গা। পরিবার? আপনি আমাকে পরিবারের কথা বলছেন? যে ছেলে নিজের পরিবারের দায়িত্ব ঠিকমতো নিতে পারে না, সে আবার অন্যের পরিবার নিয়ে জ্ঞান দেয়? আমি তো শুনেছি আপনার বাবা অসুস্থ হওয়ার পর আপনার বোনকে পড়াশোনা ছাড়িয়ে দিয়ে বিয়ে দিতে হয়েছিল, কারণ আপনি তখনও নিজের পায়ে দাঁড়াতে পারেননি। আপনি আপনার বোনের স্বপ্ন পূরণ করতে পারেননি, আপনি আমার স্বপ্ন পূরণ করবেন কিভাবে? সোনিয়ার এই কথাই পুরো ঘরটা যেন জমে বরফ হয়ে গেল। এটা তাদের প্ল্যানের অংশ ছিল না। এই তথ্যটা সোনিয়া হয়তো মারিয়ার কাছে শুনেছিল কোনো এক সময়, আর আজ রাগের মাথায় সেটা ব্যবহার করে ফেলেছে। হৃদয়ের মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। তার চোখের কোণে চিকচিক করে উঠল জল। যে আত্মবিশ্বাস আর তেজ নিয়ে সে এতক্ষণ অভিনয় করছিল, তা এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। তার আত্মসম্মানের সবচেয়ে বড় আঘাতটা লেগেছে। সে কোনো কথা বলতে পারল না, শুধু অপলক দৃষ্টিতে সোনিয়ার দিকে তাকিয়ে রইল।
সোনিয়া ও হৃদয়ের এই অবস্থা দেখে স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারল সে সীমা ছাড়িয়ে গেছে। অভিনয়ের ছলে এমন একটা সত্যি কথা বলে ফেলেছে যা বলা তার উচিত হয়নি। হৃদয়ের আহত ছলছল চোখ দুটো দেখে সোনিয়ার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। প্রথমবারের মতো এই অসহ্য লোকটার জন্য তার মায়া হলো। এক ধরনের অপরাধবোধ তাকে ঘিরে ধরল। লাইলা বেগম ফিসফিস করে নাসরিনের কানে বলেন, এসব কি শুনছি? মারিয়ার মা, মেয়ের তো দেখি মুখের উপর কথাই আটকায় না, ছেলের পারিবারিক দুর্বলতা নিয়ে খোঁচা দেয়। ছি ছি। আর ছেলেও তো কম যায় না, মেজাজ তো একেবারে সপ্তম আসমানে। আমার সোনিয়াকে যাতা বলে অপমান করলো। আপা, আমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। ওরা হয়তো না, কোনো ভুল হচ্ছে না, আমারে ভুল হয়েছে। আমি হিরে চিনতে ভুল করেছি। এরা কেউ হিরে না, এরা পাথর। একে অপরের সাথে বাড়ি লেগে শুধুই আগুন জ্বলবে, সংসার হবে না। আমি আমার মেয়ের জীবনটা এভাবে নষ্ট হতে দিতে পারি না। আমি এই মুহূর্তে এই সম্বন্ধ বাতিল করলাম। লাইলা বেগম ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেলেন। নাসরিন তাকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হলেন। অপারেশন ব্রেকআপ সফল হয়েছে, কিন্তু ঘরে কোনো বিজয় উৎসব হলো না। সোনিয়া অপরাধ বোধে মাথা নিচু করে রইল। হৃদয় নিঃশব্দে সোফা থেকে উঠে দাঁড়ালো। তার চোখ দুটো তখনও লাল। মারিয়ার দিকে তাকিয়ে ভাঙা গলায় বলল, মারিয়া, আমি আসি। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না, দ্রুত পায়ে বাসা থেকে বেরিয়ে এলাম। মারিয়া দৌড়ে আমার পেছনে এলেও আমাকে আটকাতে পারল না। ওদিকে ঘরে এখন শুধু মারিয়া আর সোনিয়া। মারিয়া এসে সোনিয়ার পাশে বসলো। সে একদিকে খুশি যে তার বন্ধুদের বিয়েটা ভেঙে গেছে, কিন্তু অন্যদিকে সে কষ্ট পাচ্ছে তাদের দুজনের মধ্যকার এই তিক্ততা দেখে। আপু, তুই এটা ঠিক করলি না। ওর পারিবারিক বিষয়টা এভাবে বলাটা তোর উচিত হয়নি। আমি আমি ইচ্ছে করে বলিনি মারিয়া, রাগে মাথায় মুখ দিয়ে বেরিয়ে গেছে। আমি বুঝতে পারিনি ওর এতটা লাগবে। ওর চোখ দুটো আমি আমি সহ্য করতে পারছি না। যে সোনিয়া সবসময় ঝগড়া করে যেতে, সে আজ জিতেও যেন হেরে গেছে। তার বিজয়ী তাকে কোনো আনন্দ দিতে পারল না, বরং একরাশ অপরাধবোধ আর অজানা এক কষ্টে তার মনটা ভারাক্রান্ত হয়ে রইল। আমাদের অভিনয় হয়তো সফল হয়েছে, কিন্তু এই অভিনয়ের মঞ্চে আমরা দুজনই নিজেদের অজান্তে একে অপরের হৃদয়ের খুব গভীরে একটা আঁচড় কেটে ফেলেছি। অপারেশন ব্রেকআপ সফল হওয়ার পর কেটে গেছে পুরো এক সপ্তাহ। লাইলা বেগমের আনা বিয়ের প্রস্তাবটা এখন অতীত, কিন্তু সেই দিনের ঘটনাটা বর্তমান হয়ে রয়ে গেছে হৃদয় আর সোনিয়ার মনে। বিশেষ করে সোনিয়ার মনে। স্থান সোনিয়ার অফিসের কেবিনে। ঘড়ির কাঁটা বিকেল 5টার ঘর ছুঁয়েছে, কিন্তু সোনিয়ার মনোযোগ কম্পিউটারের স্ক্রিনে নেই। তার চোখ বারবার চলে যাচ্ছে পাশে রাখা ফোনটার দিকে। হৃদয়ে ছলছল করা সেই আহত চোখ দুটো সে কিছুতেই ভুলতে পারছে না। ঠিক তখনই তার কেবিনের দরজায় নক হলো। ভিতরে প্রবেশ করলো তার কলিগ এবং কাছের বন্ধু আরমান। কি হলো ম্যাডাম, এখনো বাসায় যাননি? আপনার না আজ কাজিনদের সাথে ডিনারের প্ল্যান ছিল? আরে আরমান, তুই আয় না। প্ল্যানটা ক্যান্সেল করেছি, ভালো লাগছে না কিছু। কেন, কি হয়েছে? সেই দিনের পর থেকেই দেখছি তুই কেমন মনমরা হয়ে থাকিস, অফিসের কাজেও ভুল করছিস। ব্যাপারটা কি বলতো? ওই সম্বন্ধটা ভেঙে গেছে বোধহয়, আপসেট? আরে না, সম্বন্ধ ভেঙেছে বলে তো আমি বেঁচে গেছি, সমস্যা তো অন্য জায়গায়। সোনিয়া ইতস্তত করতে লাগলো আরমানকে সব কথা বলা উচিত হবে কি না। আরমান তার চেয়ারটা টেনে সোনিয়ার ডেস্কের সামনে বসলো। দেখ সোনিয়া, আমরা শুধু কলিগ নই, ভালো বন্ধু। তুই না বললে আমি বুঝবো কিভাবে? শেয়ার কর আমার সাথে, দেখবি মনটা হালকা লাগবে। সোনিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে সেদিনের পুরো ঘটনাটা আরমানকে খুলে বলল। কিভাবে তারা বিয়ে ভাঙার জন্য ঝগড়ার অভিনয় করেছিল এবং কিভাবে সেই অভিনয় এক পর্যায়ে তিক্ত বাস্তবতায় রূপ নিয়েছিল। বাপরে, এ তো পুরো সিনেমার স্ক্রিপ্ট। কিন্তু তুই ছেলেটার ফ্যামিলি নিয়ে এমন একটা কথা বলতে গেলি কেন? এটা তো আসলেই খুব সেন্সিটিভ একটা ব্যাপার। আমি জানি, আমি বুঝতে পারিনি তখন, রাগে মাথায় বলে ফেলেছি। কিন্তু যখন ওর চোখ দুটো দেখলাম, আমার মনে হচ্ছিল যেন আমি পৃথিবীর সবচেয়ে জঘন্য কাজটা করে ফেলেছি। গত এক সপ্তাহ ধরে আমি ঘুমাতে পারছি না আরমান, বারবার শুধু ওর মুখটাই ভেসে উঠছে। তাহলে তো সমাধান একটাই, ছেলেটাকে ফোন কর আর মন থেকে সরি বল।
দেখবি নিজের কাছেই ভালো লাগবে। কিভাবে ফোন করব? কোন মুখে? সে তো আমার ফোন দেখলেই কেটে দেবে, হয়তো আমার গলা শুনলেই গালিগালাজও শুরু করবে। করবে, গালি শোনার মতো কাজ যখন করেছিস তখন শুনতেও হবে। কিন্তু আমার মনে হয় না ছেলেটা তেমন। তোর কথা শুনে তো মনে হলো সে খুবই ডিসেন্ট। তুই একবার চেষ্টা করেই দেখ না। বড়জোর ফোনটা কেটে দিবে, এর বেশি তো কিছু হবে না। আরমানের কথায় সোনিয়া কিছুটা সাহস পেল। সে জানে আরমান ঠিকই বলছে। এই অপরাধ বোধের বোঝা বয়ে বেড়ানোর চেয়ে একবার চেষ্টা করে দেখা ভালো। সেদিন সন্ধ্যায় নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে সোনিয়া প্রায় 10 বার হৃদয়ের নাম্বার ডায়াল করে আবার কেটে দিল। তার বুক কাঁপছে, হাত ঘামছে। যে সোনিয়া চৌধুরী দুনিয়ার কাউকে ভয় পায় না, সে আজ একটা ফোন করতে গিয়ে এতটা নার্ভাস হয়ে পড়েছে। কাম অন সোনিয়া, ইউ ক্যান ডু দিস। জাস্ট সে সরি অ্যান্ড হ্যাং আপ। অবশেষে সে চোখ বন্ধ করে কল বাটনে চাপ দিল। রিং হচ্ছে, প্রতিটা রিং তার হার্টবিটের সাথে পাল্লা দিয়েছে। সে ধরেই নিয়েছিল হৃদয় ফোন ধরবে না, কিন্তু 4-5 বার রিং হওয়ার পর ওপাশ থেকে একটা শান্ত গম্ভীর কণ্ঠ ভেসে এলো। হ্যালো। হৃদয়ের গলা শুনে সোনিয়া নিজের গলা শুকিয়ে গেল। সে কি বলবে ভুলে গেছে। কে বলছেন? আমি সোনিয়া। ওপাশে কয়েক মুহূর্তের জন্য পিনপত নীরবতা। সোনিয়ার মনে হলো হৃদয় হয়তো এখনই ফোনটা কেটে দেবে। বলুন। আপনি আপনি কেমন আছেন? আমার কেমন থাকা উচিত বলে আপনার মনে হয়? ফোনটা কেন করেছেন সেটা সরাসরি বলুন, আমার হাতে বেশি সময় নেই। আসলে আমি আমি সেই দিনের ঘটনার জন্য আই এম রিয়েলি সরি। আমার ওইভাবে বলাটা একদমই ঠিক হয়নি। আমি জানি সরি বললে আমার করা ভুলটা মুছে যাবে না, কিন্তু প্লিজ আমাকে মাফ করে দেবেন। সোনিয়া একদমে কথাগুলো বলে ফেলল। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। ফোনের ওপাশে আবারও নীরবতা। এবার নীরবতাটা আরও দীর্ঘ। সোনিয়া অপেক্ষা করতে লাগলো একটা চিৎকারের, একরাশ অপমানের, কিন্তু যা শুনলো তার জন্য সে প্রস্তুত ছিল না। ঠিক আছে। ঠিক আছে মানে? আপনি আপনি আমাকে মাফ করে দিয়েছেন? আমি বিষয়টা ভুলে গেছি, আপনিও ভুলে যান। না, আমি ভুলতে পারছি না। আপনার সাথে আমার একবার সামনাসামনি কথা বলা দরকার। প্লিজ আমাকে 10 মিনিট সময় দেবেন, যে কোনো জায়গায় আপনার সুবিধা মতো। হৃদয় কিছুক্ষণ চুপ করে রইল। সে হয়তো ভাবছিল সোনিয়ার আকুতিতে হয়তো কিছুটা আন্তরিকতা খুঁজে পেয়েছিল সে। কাল বিকেল 5টায় ধানমন্ডির গ্লোরিয়া জিন্স কফিসে। এই বলে হৃদয় ফোনটা কেটে দিল। সোনিয়া হতভম্ব হয়ে ফোনের দিকে তাকিয়ে রইল। সে ভেবেছিল হৃদয় তাকে ফিরিয়ে দেবে, কিন্তু সে রাজি হয়েছে। এই সামান্য ঘটনাতেই সোনিয়ার মনটা কিছুটা হালকা হয়ে গেল। পরের দিন বিকেল, গ্লোরিয়া জিন্সের কাচের দেয়ালে ঘেরা ইন্টেরিয়ার। সোনিয়া নির্দিষ্ট সময়ে 10 মিনিট আগে এসে বসে আছে। তার ভিতর প্রচণ্ড অস্থিরতা কাজ করছে। কিছুক্ষণ পরে হৃদয় প্রবেশ করলো। একটা ফর্মাল শার্ট আর জিন্সে তাকে আগের চেয়েও বেশি শান্ত আর গম্ভীর দেখাচ্ছে। হৃদয় এসে ঠিক সোনিয়ার সামনে চেয়ারে বসলো। ওয়েটার আসতেই সে একটা ব্ল্যাক কফি অর্ডার দিল। সোনিয়া আগে 1 কাপ ল্যাটে নিয়ে বসেছিল। বলুন, কি বলার জন্য ডেকেছেন? আমি আবার বলতে চাই, আমি সেদিন যা বলেছি তার জন্য আমি সত্যি খুবই লজ্জিত। আমি জানি না কেন আমি ওভাবে বলেছিলাম। হয়তো হয়তো আমি আপনাকে হার্ট করতেই চেয়েছিলাম, কারণ আপনিও আমাকে অনেক কথা বলেছিলেন, কিন্তু আমি বুঝতে পারিনি আমার কথাগুলো এতটা পার্সোনাল হয়ে যাবে। অভিনয় করতে গিয়ে আমরা দুজনেই হয়তো একটু বেশি সিরিয়াস হয়ে গিয়েছিলাম। না, দোষটা আমারই বেশি। আমি আপনার পারিবারিক বিষয়টা টেনে এনেছিলাম। আমি জানি ওটা আমার করা উচিত হয়নি। সোনিয়া এবার সাহস করে তার জীবনের কিছু কথা হৃদয়কে বলার সিদ্ধান্ত নিল। সে চাইলো হৃদয় জানুক সে এমন কেন। দেখুন, আমি জানি আপনি আমাকে একজন ঝগড়টে অহংকারী মেয়েই ভাবেন, হয়তো আমি তাই, কিন্তু আমি সবসময় এমন ছিলাম না। আমার বাবা মা সবসময় আমাকে আর আমার ভাইকে আলাদা চোখেই দেখেছেন। ভাই যা চেয়েছে তাই পেয়েছে, আর আমার জন্য সবসময় হাজারটা নিয়মকানুন। ভালো রেজাল্ট করতে হবে, ভালো জব করতে হবে, সময় মতো বিয়ে করতে হবে, এই করতে হবে শব্দটা শুনতে শুনতে না আমি ক্লান্ত। হৃদয় চুপ করে সোনিয়ার কথা শুনছিল। তার চোখে মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু সে মনোযোগ দিয়ে শুনছে। আমার জীবনে একজন ছিল, আমি তাকে খুব বিশ্বাস করতাম। ভেবেছিলাম সে আমার সব কষ্ট বুঝবে, কিন্তু সেও আমাকে ঠকিয়েছে। আমার টাকা পয়সা, আমার ইমোশন সব কিছু নিয়ে এসে খেলেছে। সেদিনের পর থেকে আমি মানুষকে বিশ্বাস করতে ভয় পাই। আমার মনে হয়
আমি যদি নরম হয়ে যাই তাহলে সবাই আমাকে ঠকাবে। তাই হয়তো আমি নিজের চারপাশে একটা রাগের দেয়াল তুলে রেখেছি। আমি ঝগড়া করি, চিৎকার করি, কারণ আমি ভয় পাই। আমি আবার কষ্ট পেতে ভয় পাই। কথাগুলো বলতে বলতেই সোনিয়ার গলা ধরে এলো। সে চোখ নামিয়ে নিল যাতে হৃদয় তার চোখে জল দেখতে না পায়। পুরো কফি শপের কোলাহলের মাঝেই তাদের টেবিলটা যেন একটা নীরব দ্বীপ হয়ে গেছে। হৃদয় তার কফির কাপটা হাতে তুলে নিল। কিছুক্ষণ চুপ করে থেকে সে যা বলল তা সোনিয়ার সব ধারণাকে পাল্টে দিল। আপনার বোনের বিয়েটা আমি পড়াশোনা ছাড়িয়ে দিইনি, ও নিজেই পড়তে চায়নি। ওর আঁকাকিতে খুব শখ ছিল। ও একজন ফ্যাশন ডিজাইনার হতে চেয়েছিল। বাবা অসুস্থ হওয়ার পর আমাদের পরিবারের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। তখন ও নিজের সিদ্ধান্ত নেয় যে ও বিয়ে করে সংসারে মন দেবে। ওর বরের একটা ছোট বুটিক হাউস আছে। আমার বোন এখন সেই বুটিকের চিফ ডিজাইনার। ও ডিজাইন করা শাড়ি আজ শহরের সবচেয়ে বড় বড় শোরুমে বিক্রি হয়। ওর স্বপ্ন পূরণ করেছে, হয়তো একটু অন্যভাবে। হৃদয় একদমে কথাগুলো বলল। তার গলায় কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু একরাশ অভিমান। আপনি যা শুনেছেন তা হয়তো আংশিক সত্যি, কিন্তু পুরো সত্যিটা আপনি জানতেন না। সেদিন আপনার কথায় আমার কষ্ট লেগেছিল, কারণ আপনি আমার চেষ্টার কোনো দাম না দিয়েই আমাকে বিচার করেছিলেন। আমি আমার পরিবারের জন্য কি করেছি বা করিনি সেটার কৈফিয়ত আমি আপনাকে দিতে বাধ্য নই। কিন্তু আমি চাইলাম আপনি সত্যটা জানুন। আপনার অতীত হয়তো খারাপ ছিল, তার জন্য আমি দুঃখিত। কিন্তু সেই অতীতের জন্য আপনি আপনার বর্তমানের সব মানুষকে একই পাল্লায় মাপতে পারেন না। সবাই ঠকায় না। হৃদয় তার কথা শেষ করে কফির কাপে শেষ চুমুক দিল। তারপর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আমি আপনাকে সেদিনই মাপ করে দিয়েছিলাম, কারণ আমি জানি রাগের মাথায় মানুষ অনেক কিছুই বলে ফেলে। আশা করি আজকের পর আমরা একে অপরকে দেখলে আর ঝগড়া করব না। অন্তত একজন পরিচিত মানুষ হিসাবে সামান্য ভদ্রতাটুকু বজায় রাখতে পারবো। এই বলে আমি আর দাঁড়ালাম না। বিল পে করে কফি শপ থেকে বেরিয়ে গেলাম। সোনিয়া সেখানেই বসেই রইল। আমার মনে হচ্ছে আমার ভেতরের সব রাগের দেয়ালটা যেন আজ ভেঙে চুরমার হয়ে গেছে। প্রথমবারের মতো হৃদয়কে একজন প্রতিপক্ষ হিসেবে নয়, একজন মানুষ হিসেবেই দেখতে পেলাম। একজন দায়িত্ববান, অভিমানী কিন্তু ক্ষমাশীল মানুষ। এই দিনটাই আমাদের তিক্ত সম্পর্কের মোড় ঘুরিয়ে দিল, জন্ম দিল এক নতুন বন্ধুত্ব। এই কফি শপের ঘটনার পর কেটে গেছে প্রায় মাস দিনের। সময় বদলেছে, আর সময়ের সাথে সাথে বদলে গেছে হৃদয় আর সোনিয়ার মধ্যেকার সম্পর্কের সমীকরণটাও। তাদের মধ্যে আর তিক্ততা নেই, নেই সেই অস্বস্তিকর নীরবতা। তার জায়গা নিয়েছে এক অদ্ভুত বন্ধুত্বে, যার পরতে পরতে জড়িয়ে আছে খুনসুটি, একে অপরের উপর অধিকার খাটানো, আর হ্যাঁ, অবশ্যই ঝগড়া। মাস দুয়েক পরের এক বিকেল, সেই বনানীর নর্থ অ্যান্ড কফি রোস্টার্স এর আবার বসেছে তিনজন, হৃদয়, সোনিয়া আর মারিয়া। কিন্তু আজকের পরিবেশটা আগের দিনের মতো থমথমে নয়, বরং বেশ প্রাণবন্ত। যাক, আমি তো ভাবতেই পারিনি তোদের দুজনকে আবারও একসাথে এই টেবিলে বসাতে পারবো। কি মিরাক্কেল! চুপ কর তুই। ওর সাথে এসেছি মানে এই না যে ওকে আমি পছন্দ করেছি। তোর জন্যই শুধু আসা। হ্যাঁ, আমারও তোকে দেখার জন্য রাত দিন ঘুম হচ্ছিল না। মারিয়া ডেকেছে, তাই ভদ্রতা করে এসেছি। দুজন কথাগুলো এমনভাবে বলল যেন তারা সত্যি একে অপরকে সহ্য করতে পারছে না, কিন্তু তাদের চোখের কোণের হাসিটা মারিয়ার নজর এড়ায়নি। আচ্ছা, বাদ দে ওসব। শোন, সামনের সপ্তাহে যে নতুন বাংলা সিনেমাটা আসছে, রিভেঞ্জ, ওটা দেখতে যাবি নাকি তোরা? অসম্ভব। ওই ওই ডিরেক্টরের সিনেমা দেখার কোনো মানেই হয় না। আগে ছবিটা কি পরিমাণ বোরিং ছিল দেখিসটি। তার চেয়ে বরং কোরিয়ান সিরিজ দেখা অনেক ভালো। এক্সকিউজ মি, রিভেঞ্জ এর ট্রেলার দেখেছো তুমি? কি দারুণ সিনেমাটোগ্রাফি! আর তুমি তুলনা করছো কোরিয়ান সিরিজের সাথে, যেখানে নায়ক নায়িকার মুখ দেখে বোঝা যায় না তারা হাসে না কাছে, আর প্রথমে তো কাউকে চিনতেই পারি না, সবার মুখই একই রকম দেখতে। ও হ্যালো, কোরিয়ান সিরিজের ইমোশন বোঝার মতো সেন্সিবিলিটি আপনার নেই মিস্টার আর্কিটেক্ট। আপনি তো শুধু সোজা দাগ করে ক্রস কংক্রিটের আবেগই বোঝেন, সিনেমার আর্ট বুঝবেন কিভাবে? আমি আর্ট বুঝি না। আর্কিটেকচার কি আর্ট নয়? আর তোমার ওই কোরিয়ান ড্রামার তো শুধু কান্নাকাটি আর মেকআপ ছাড়া কিছুই নেই। গাইস রিল্যাক্স। তোরা তো একটা সিনেমা নিয়ে এমনভাবে ঝগড়া করছিস যেন তোরা স্বামী স্ত্রী, আর ঠিক করেছিস বেডরুমের দেয়ালের রং কি হবে। স্বামী স্ত্রী শব্দটা শোনা মাত্রই
হৃদয় আর সোনিয়া দুজনেই একসাথে থেমে গেল। তারা একে অপরের দিকে তাকিয়ে কেমন যেন অপ্রস্তুত হয়ে পড়ল। মারিয়া তার বলা কথার অন্তর্নিহিত মজাটা বুঝতে পেরে মুচকি হাসল। সে দেখতে পাচ্ছিল তার দুই বন্ধু নিজেদের অজান্তেই কতটা কাছাকাছি চলে এসেছে। আরও 1 মাস পর সেই ধানমন্ডি 27 নম্বর রোড। এক পরন্ত বিকেলে সোনিয়ার ফোনে হৃদয়ের মেসেজ এলো। ধানমন্ডি 27 নম্বরে সেই জায়গাটার সামনে আসো, ঠিক 5টায়। একটা পুরনো হিসাব মেটানো বাকি আছে। মেসেজটা পড়ে সোনিয়ার বুকের ভিতরটা ধুপ করে উঠল। সেই জায়গাটা যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল, যেখানে তাদের মহাকাব্যিক ঝগড়ার সূচনা হয়েছিল। পুরনো হিসেব, কী হিসেব বাকি থাকতে পারে? সোনিয়া কৌতূহল আর এক উত্তেজনা নিয়ে সময় মতো সেখানে পৌঁছে গেল। রাস্তাটা আগের মতোই ব্যস্ত, গাড়ির হর্ন, মানুষের ভিড়। সোনিয়া ফুটপাতে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। ঠিক তখনই সে দেখল হৃদয় রাস্তার ওপাশ থেকে হেঁটে আসছে, কিন্তু সে সোজা না এসে কেমন যেন অদ্ভুতভাবে রাস্তা পার হচ্ছে। সিগন্যাল বা জেব্রা ক্রসিংয়ের কোনো তোয়াক্কা না করেই হৃদয় তার সামনে এসে দাঁড়াতেই সোনিয়া তার স্বভাবসুলভ ভঙ্গিতে ফেটে পড়ল। আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি চোখে দেখতে পান না? ওভাবে কেউ রাস্তা পার হয়? একটা গাড়ি যদি চাপা দিয়ে চলে যেত তখন কি হতো? নিজের জীবনের মায়া নেই, কিন্তু অন্যের অসুবিধার কথা তো ভাববেন। বাহ, যে মেয়ে জেব্রা ক্রসিং থাকা সত্ত্বেও তার 10 হাত দূর দিয়ে রাস্তা পার হয়, সে আমাকে ম্যানার্স শেখাচ্ছে। আমি তো তোমার দিকেই আসছিলাম, তাই খেয়াল করিনি, কিন্তু তুমি তো এদিকেই তাকিয়েছিলে। তারপরও নিয়ম ভাঙলে কেন? আমি নিয়ম ভেঙেছি কারণ কারণ রাস্তা ফাঁকা ছিল, আর আপনি তো পুরো চলন্ত গাড়ির স্রোতের মধ্যে দিয়ে চলে এলেন। আপনার মতো বেপরোয়া লোকের লাইসেন্স বাতিল করে দেওয়া উচিত। আর তোমার মতো ঝগড়ুটে মেয়ে মুখ সেলাই করে দেওয়া উচিত। এখানে কেন ডেকেছি কিছু জিজ্ঞেস না করে ঝগড়া শুরু করে দিলে। তোমার কি আর কোনো কাজ নেই? আমার অনেক কাজ আছে, আপনার তো বেকার নই আমি। আপনি তো রেখেছেন পুরনো হিসাব মেটানোর জন্য। কি হিসাব? সেই রিক্সার ধাক্কার ক্ষতিপূরণ চান নাকি? নাকি কত টাকা লাগবে আমাকে বলুন, বলেন, আমি এক্ষুনি দিচ্ছি। সোনিয়া পার্স খোলার ভঙ্গি করল। হৃদয় এবার তার হাতটা ধরে ফেলল। তার মুখের হাসিটা মিলে গিয়ে সেখানে এক গভীর আবেগ ফুটে উঠল। আমার টাকা লাগবে না সোনিয়া। হৃদয়ের গলার স্বরটা হঠাৎ বদলে গেছে। সোনিয়াও থমকে গেল। সে হৃদয়ের চোখের দিকে তাকিয়ে দেখল সেখানে আর কোনো রাগ বা তাচ্ছিল্য নেই, আছে মায়া আর গভীর কিছু কথা। এই জায়গাটা তোমার মনে আছে? কিভাবে বলবো? আমার জীবনের সবচেয়ে বাজে দিন ছিল এটা। আর আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন, কারণ সেই দিনই আমি এমন একজনের সাথে দেখা করেছিলাম যে আমার শান্ত গোছানো স্ট্রেট লাইনের জীবনটাকে ওলটপালট করে দিয়েছিল। তার মানে আপনি স্বীকার করছেন যে আপনার জীবনটাই বোরিং ছিল? হ্যাঁ, করেছিলাম। তোমার সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত তুমি আমার জীবনে ঝড়ের মতো এসেছো সোনিয়া। প্রথমে তোমাকে আমার অসহ্য লাগতো। তোমার চিৎকার, তোমার রাগ, তোমার সব কিছুতেই ক্ষুধার অভ্যাস সব কিছুরই বিরক্তকর ছিল। এখনো লাগে, তাই না? না, এখন এখন আমার এসব কিছুর অভ্যাস হয়ে গেছে। এখন তোমার সাথে ঝগড়া না করলে আমার দিনটাই খালি খালি লাগে। তোমার ওই সুরুত করে চা খাওয়ার শব্দটা শোনার জন্য আমি অপেক্ষা করি। তোমার বোকাশোকা যুক্তি শুনে আমার হাসি পায়। তোমার রাগ দেখলে আমার মায়া লাগে। সোনিয়া স্তব্ধ হয়ে হৃদয়ের কথা শুনছিল, তাই চারপাশে সব কোলাহল যেন থেমে গেছে। সে শুধু হৃদয়ের কণ্ঠ শুনতে পাচ্ছে। এসব এসব আপনি আমাকে কেন বলছেন? কারণ আমি বুঝতে পেরেছি আমার আর্কিটেকচার ড্রয়িংয়ের সোজা দাগগুলোর মাঝে তোমার মতো কিছু এলোমেলো বাঁকা দাগেরও প্রয়োজন আছে। আমার ধূসর ক্যানভাসে তোমার মতো উজ্জ্বল রঙের প্রয়োজন আছে। আমার নীরবতার পৃথিবীতে তোমার চিৎকারের প্রয়োজন আছে। কথাগুলো বলতে বলতে হৃদয় যা করলো তার জন্য সোনিয়া বা রাস্তার কোনো লোকই প্রস্তুত ছিল না। সে সবার সামনে ধানমন্ডির সেই ব্যস্ত ফুটপাতে সোনিয়ার সামনে হাঁটু গেড়ে বসলো। পকেট থেকে বের করে আনলো ছোট্ট একটা ভেলভেটের বক্স। সোনিয়ার চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেছে। তার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। সোনিয়া চোখের দিকে তাকিয়ে আবেগ মাখা গলায় বলে, আমার জীবনের প্রতিটি ছোট বড় বিষয়ে, সিনেমা দেখা থেকে শুরু করে চায়ের কাপে চুমুক দেওয়া পর্যন্ত প্রত্যেকটা তুচ্ছ বিষয়ে আমি তোমার সাথে ঠিক এভাবেই ঝগড়া করতে চাই। আমি তোমাকে শাসন করতে চাই, আবার তোমার শাসনেও থাকতেও চাই। আমি তোমার উপর রাগ করতে চাই, আবার তোমার রাগ ভাঙাতেও চাই। এই ঝগড়া করা, এই ভালোবাসার অধিকারটা কি আমাকে দেবে সোনিয়া?
হৃদয় বাক্সটা খুলল। ভিতরে থাকা ছোট্ট হীরের আংটিটা পরন্ত বিকেলের আলোয় চিকচিক করে উঠল। আমি তোমার ঝগড়াগুলোকে ভালোবেসে ফেলেছি সোনিয়া, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সোনিয়ার গাল বেয়ে অঝরে পানি পড়ছে, কিন্তু এবার তার রাগ বা অপমানের নয়, এ জল পরম বিস্ময় আর আনন্দের। যে মানুষটাকে সে একদিন সহ্যই করতে পারত না, সে আজ তার জীবনের সবচেয়ে সুন্দর সত্যিটা নিয়ে তার সামনে বসে আছে। সে কয়েক মুহূর্ত কোনো কথা বলতে পারল না, শুধু কান্না ভেজা চোখে হৃদয়ের দিকে তাকিয়ে রইল। তারপর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে তার স্বভাবসুলভ ভঙ্গিতেই জবাব দিল। ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। মনে রেখো, প্রতিটা ঝগড়ার কিন্তু আমিই জিতবো। হৃদয় অট্ট হাসিতে ফেটে পড়ল। তার বহু প্রতীক্ষিত উত্তরটা যেন সে পেয়ে গেছে। সে উঠে দাঁড়িয়ে সোনিয়ার হাতটা তুলে নিল। আমি তো সারা জীবন তোমার কাছেই হারতে চাই ঝগড়াটেবো। হৃদয় আলতো করে আংটিটা সোনিয়ার আঙুলে পরিয়ে দিল। ব্যস্ত শহরের পথচারীরা এক মুহূর্তের জন্য থেমে গিয়ে দেখছিল এই অদ্ভুত সুন্দর দৃশ্য। দুটো বিপরীত মেরুর মানুষ, যারা একদিন ঝগড়া দিয়ে শুরু করেছিল, তারা আজ সেই ঝগড়ার শর্তেই এক নতুন জীবন শুরু করতে চলেছে। তাদের ভালোবাসার গল্পটা হয়তো একটু অন্যরকম, একটু বেশি কোলাহলপূর্ণ, কিন্তু নিখাত এবং সত্যিকারের। ধানমন্ডি সেই ফুটপাতের নাটকীয় প্রেম নিবেদনের সপ্তাহখানেক পর আজ হৃদয়ের মোহাম্মদপুরের বাসাটা বেশ সাজানো গোছানো। বাতাসে ভাসছে পোলাও কোরমার সুগন্ধ আর এক ধরনের মিষ্টি উত্তেজনা। হৃদয়ের বাবা মা, বোন এবং জামাই বসার ঘরে অধীর আগ্রহে অপেক্ষা করছে, কারণ আজ সোনিয়ার পরিবার আসছে তাদের ঝগড়টে মেয়েকে শান্ত ছেলের হাতে তুলে দেওয়ার আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে। সোনিয়ার বাবা মিস্টার চৌধুরী, মা এবং সেই বিখ্যাত মামি লায়লা বেগম একসাথেই প্রবেশ করলেন। হৃদয়ের বাবা মিস্টার আহমেদ উষ্ণ অভ্যর্থনার সাথে তাদের স্বাগত জানালেন। আসসালামু আলাইকুম বিআইন সাহেব, আমার মেয়েটা আপনাদের কতটুকু পছন্দ হয়েছে জানি না, তবে আপনাদের ছেলে আমাদের পুরো পরিবারের মন জয় করে নিয়েছে। ওয়ালাইকুম সালাম। আরে বিআই সাহেব, কি যে বলেন, আপনার মেয়ে তো আমাদের ঘরে লক্ষ্মী হয়ে আসবে। আর দুইজন বাচ্চা যখন একে অপরকে পছন্দ, তখন আমাদের আর অমত করার প্রশ্নই ওঠে না। সোনিয়া একটা হালকা গোলাপি শাড়িতে এসেছে, হৃদয়ের বোনের পাশে বসলো। তার মুখে আজ কোনো কাঠিন্য নেই, আছে শুধু লজ্জা আর আনন্দের আভা। হৃদয় একটু পরপর আর চোখে সোনিয়াকে দেখছে আর মুচকি হাসছে। লায়লা ফিসফিস করে সোনিয়ার মায়ের কানে বলে, দেখলে, আমি কিন্তু প্রথম দেখাতেই চিনেছিলাম এই ছেলেই পারবে আমাদের সোনিয়াকে সামলাতে। আমার চোখ জহুরির চোখ। দু পরিবারের মধ্যে বিয়ের দিন তারিখ নিয়ে আলোচনা শুরু হলো। সোনিয়ার বাবা চাইলেন ধুমধাম করে কমিউনিটি সেন্টারে বড় আয়োজন করতে, কিন্তু হৃদয় আর সোনিয়া দুজনেরই একমত হলো তারা একটা সিমসাম ঘরোয়া পরিবেশে কাছের মানুষদের নিয়ে আকদ সেরে ফেলতে চায়। আঙ্কেল, আমরা দুজনেই চাই আমাদের শুরুটা খুব সাধারণভাবে হোক, বড় আয়োজন বা লোক দেখানো কোনো কিছুর প্রয়োজন নেই। হ্যাঁ বাবা, আমরা বরং সেই টাকাটা দিয়ে পরে কোথাও ঘুরে যাব। সোনিয়ার মুখে এমন শান্ত আর গোছানো কথা শুনে তার বাবা মা অবাক হয়ে গেলেন। তারা বুঝতে পারছিলেন হৃদয় তাদের ঝগড়াটে মেয়েটার মধ্যে কতটা ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে। অবশেষে দু পরিবারের সম্মতিতে ঠিক হলো পরের মাসের প্রথম শুক্রবার জুম্মা হৃদয়ের বাসাতেই কাজী ডেকে আকদ সম্পন্ন হবে। মিষ্টি মুখে আর হাসি খুশি আড্ডার মধ্য দিয়ে দুটো পরিবার এক হয়ে গেল। যে সম্পর্কে শুরু হয়েছিল তিক্ততা দিয়ে, তা আজ মধুর পরিণতির দিকে আরও এক ধাপ এগিয়ে গেল। ধীরে ধীরে সেই কাঙ্ক্ষিত শুক্রবার চলে এলো। হৃদয়ের বাসাটা আজ ফুলে আর আলোয় সেজে উঠেছে। কাছের আত্মীয় স্বজন আর বন্ধুদের কোলাহলে মুখর বাড়ি। লাল বেনারসিতে সোনিয়াকে আজ অপার্থিব সুন্দর লাগছে, আর সোনালি রঙের শেরওয়ানিতে হৃদয় যেন রাজপুত্র। কাজীর সামনে বসে কবুল বলার সময় সোনিয়ার গলাটা কেঁপে উঠেছিল। 3 বার কবুল বলে সে যখন কাগজে সই করল, তখন তার মনে হয়েছিল সে যেন তার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্তটা নিতে চলেছে। হৃদয় যখন কবুল বলল, তার কণ্ঠে ছিল দৃঢ়তা আর সোনিয়াকে সারা জীবন আগলে রাখার প্রতিশ্রুতি। বিদায় বেলায় সোনিয়া তার বাবা মাকে জড়িয়ে ধরে খুব কাঁদছিল। যে মেয়েটা সবসময় শক্ত থাকার অভিনয় করে, আজ সে তার সব আবেগকে মুক্তি দিয়েছিল।
হৃদয় তার শ্বশুর শাশুড়িকে সালাম করে কথা দিল তাদের মেয়েকে সে সবসময় রাজরানীর মতো রাখবে। রাত প্রায় 12টা। হৃদয় আর সোনিয়ার নতুন সাজানো বাসর ঘর, বিছানাটা রজনীগন্ধা আর গোলাপের পাপড়িতে ঢাকা। সোনিয়া খাটের মাঝখানে ঘুমটা টেনে বসে আছে। তার বুকের ভিতরটা ধুকপু করছে অজানা এক উত্তেজনায় আর লজ্জায়। হৃদয় ধীর পায়ে ঘরে প্রবেশ করে দরজাটা বন্ধ করলো। সে সোনিয়ার পাশে এসে বসলো, কিন্তু কোনো কথা বলল না। ঘরে শুধু চুরির রিনিঝিনি শব্দ আর দুজনের দ্রুত হৃদস্পন্দন। কিছুক্ষণ নীরবতার পর হৃদয় প্রথম কথা বলল। কি ব্যাপার ঝগড়টে বউ, আজ যে একদম চুপচাপ? ঝগড়া করার জন্য কোনো টপিক খুঁজে পাচ্ছ না? হৃদয়ের কথায় সোনিয়ার লজ্জাটা একটু ভাঙলো। সে ঘুমটার নিচ থেকেই মুচকি হাসলো। এখন ঝগড়া করলে যদি আপনি আমাকে বাবার বাড়ি পাঠিয়ে দেন? সেই ভয়টা তাহলে আছে, ভালো। তবে সত্যি বলতে তোমাকে সারা জীবন পাঠানোর জন্যই তো নিয়ে এসেছি, তবে বাবার বাড়ি না, আমার এই ছোট্ট পৃথিবীতে। হৃদয় আলতো করে সোনিয়ার ঘোমটাটা তুলে নিল। সোনিয়ার ভেজা চোখ, লজ্জায় লাল হয়ে যাওয়া মুখ দেখে হৃদয় মুগ্ধ হয়ে গেল। সে সোনিয়ার একটা হাত নিজের হাতের মধ্যে তুলে নিল। তোমার হাতটা কি ঠান্ডা হয়ে আছে? ভয় পাচ্ছ? ভয় না, কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, সবকিছু স্বপ্নের মতো লাগছে। আমারও। যে মেয়েটাকে আমি প্রথম দিন খুন করে ফেলতে চেয়েছিলাম, সে আজ আমার বউ, আমার পুরো পৃথিবী। এর চেয়ে বড় স্বপ্ন আর কি হতে পারে? ফোন তো আমি আপনাকে করতে চেয়েছিলাম, কিন্তু দেখুন ভাগ্য আমাদের কোথায় নিয়ে এলো। ভাগ্য না, বলো ভালোবাসা। তোমার এই ঝগড়ার আড়ে লুকিয়ে থাকা ভালোবাসাটা আমি দেখতে পেয়েছি সোনিয়া। হৃদয় সোনিয়ার কপালে আলতো করে একটা চুমু খেলো। সোনিয়া চোখ বন্ধ করে মুহূর্তটা অনুভব করলো। তার সব জড়তা, সব ভয় যেন এক নিমেষেই উধাও হয়ে গেল। আচ্ছা, একটা কথা সত্যি করে বলবে? কি? যদি সেদিন আমাদের এইভাবে দেখা না হতো, যদি ঝগড়াটা না হতো, তাহলে কি আমরা কোনোদিনও এক হতে পারতাম? হয়তো পারতাম, কিন্তু এত মজা হতো না। আমাদের গল্পটা তো ওই ঝগড়ার জন্যই তো এত স্পেশাল। তা ঠিক। তাহলে চলো আমাদের স্পেশাল জীবনের নতুন অধ্যায়টা শুরু করা যাক। তবে শুরুটা ঝগড়া দিয়ে করলে কেমন হয়? বাসরটা তো ঝগড়া? কেন নয়? তুমিই তো বলেছিলে প্রত্যেক ঝগড়ায় তুমিই জিতবে। দেখি আজকের ঝগড়ায় কে জেতে। সোনিয়া কিছু বলার আগেই হৃদয় তাকে আলতো করে নিজের আরও কাছে টেনে নিল। তাদের ঝগড়া, খুনসুটি আর ভালোবাসার গল্পটা একটা নতুন মোড় নিল, যেখানে শব্দরা হারিয়ে যায়। তাদের ভালোবাসার শব্দটা হয়তো ঝগড়া দিয়ে শুরু হয়েছিল, কিন্তু তা পূর্ণতা পেল একে অপরের প্রতি অগাধ বিশ্বাস, সম্মান আর ভালোবাসার মধ্য দিয়ে, যা তাদের সারা জীবন আগলে রাখবে।